আচ্ছা, তোমাদের দুটি পরীক্ষাতেই যে বিষয়গুলি থাকবে সেটি হচ্ছে সাধারণ বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথমেই থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ, সেটা তোমার কিভাবে লিখবে কি করবে সেটা একটু বুঝে নাও, ঠিক আছে। পরীক্ষার হলে তোমাদের প্রশ্নটা পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা প্রশ্নের মধ্যে যা দেয়া থাকবে বা যা লেখা থাকবে সেই অনুপাতে আমাদের উত্তর করতে হবে। এখানে আমাদের, তোমরা জানো যে অনেক বছর পরে আবার বৃত্তি পরীক্ষা হচ্ছে, তার জন্য আমাদের নীতিমালা বা গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে সেটি জানানো হয়নি। সম্পূর্ণরূপে বলতে তোমার এই বহু নির্বাচনীটা কি তুমি শুধু টিক চিহ্ন দিবে, না ক লিখে উত্তরটা লিখবে, না খাতায় উত্তরটি লিখবে, সেই হিসেবে বা শুধু ক লিখে চলে আসবে, সেই বিষয়টি এখনো জানানো হয়নি। তো প্রশ্নটি সম্পূর্ণভাবে পড়ার জন্য অনুরোধ করবে, ঠিক আছে। দেখো, বহু নির্বাচনী প্রশ্নে যাই হোক না কেন তোমার সর্বোচ্চ 3টি অপশন থাকবে। কি কি? মানে 4টি অপশন থাকবে, উত্তর দেওয়ার তোমার জন্য 3টা অপশন থাকবে। হয় তোমাকে টিক দিতে হবে, অথবা তোমাদের লিখতে হবে ক, ধরো ক উত্তরটি সঠিক, তখন তুমি ক উত্তর লিখবে, অথবা তোমাকে লিখতে হবে কতে ধরো হচ্ছে কোন একটা প্রশ্ন আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে, তো কতে আছে 1971, তখন তোমাকে লিখতে হবে 1971। এই 3টি অপশনই তুমি ইউজ করতে পারবে। তোমাকে এখন কোনটা করতে হবে সেটা তোমার পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে। সো প্রশ্নটা পড়ে তারপর উত্তর করা শুরু করবে। কথা বুঝতে পেরেছো? সবাই কি শুনতে পাচ্ছ? তারপরে দেখো, এইটা তোমাদের জন্য যদি আমি বলি ট্রিপল স্টার, এই বিষয়টা তোমাদের জন্য ট্রিপল স্টার। কেন ট্রিপল স্টার? শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা মিলকরণ, তোমরা দুটো বিষয়ে এই জিনিসটাই পাবে। সাধারণ বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুটোতেই এই একই জিনিস পাবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের বিজ্ঞানে যদি শূন্যস্থান পূরণ থাকে তাহলে কি সমাজেও শূন্যস্থান পূরণ আসবে? উত্তর হচ্ছে না, ঠিক আছে। তোমাদের এইখানে দেখো 3টা অপশন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং মিলকরণ, এর যে কোনো একটি, প্রত্যেকটি বিষয়ে যে কোনো একটি থাকবে, ঠিক আছে। হয় শূন্যস্থান পূরণ 5টি, অথবা সত্য মিথ্যা 5টি, অথবা মিলকরণ 5টি, ঠিক আছে। আমি এটা নিয়ে ডিটেইলস ক্লাসের জন্য তোমাদের টপিকটা রেখেছি, আমরা পরেই দেখতে পাবো। সেখানে আমরা এটাকে খুব ভালো মতো দেখবো কিভাবে আমাদের উত্তর করতে হবে, কিভাবে আমরা এটাকে সাজিয়ে লিখবো, গুছিয়ে লিখবো, বা কিভাবে লিখতে হবে, লিখারও কিছু নিয়ম আছে, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মার্কগুলি দেখো, বহু নির্বাচনী প্রশ্নে 5 মার্ক, 5টা প্রশ্নে, শূন্যস্থান পূরণে বা সত্য মিথ্যা বা মিলকরণ 5 মার্ক, কত হইলো 10 মার্ক। আরো তোমাদের 40 মার্ক বাকি। প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা হবে 50 মার্কের করে, আমাদের এই দুইটা সাবজেক্টে 50 এবং 50 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি, প্রত্যেকটির মান হচ্ছে 2, টোটাল 16 মার্ক, এবং সব বড় প্রশ্ন থাকবে 4টি, টোটাল মার্ক হবে 24। এই হচ্ছে তোমাদের 50টা প্রশ্ন। তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন দেয়া থাকবে না। 8টি প্রশ্ন থাকবে, 8টি উত্তর করতে হবে, 4টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর করতে হবে। তুমি তো একটু বের হয়ে আবার জয়েন করুক তো। আচ্ছা, কি নাম? ইয়াসিন আরাফাত, তুমি একটু জুমটা লিভ করে আবার জয়েন করো, ঠিক আছে। বাকি কারো সমস্যা হচ্ছে না, তুমি জুমটা লিভ করে আবার জয়েন করো, তাহলে আমরা একটু ডিটেইলস আলোচনায় চলে যাই, ঠিক আছে। আমরা এখন ক্লাসের ভিতর ঢুকতেছি, ঠিক আছে, আমাদের মূল ক্লাসে। দেখো, এখানে আমাদের যে টপিকটা নিয়ে আমি কথা বলতেছি, তোমাদের 10 মার্কের পরীক্ষার যে বিষয়টা কি কি, বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা মিলকরণ এবং সত্য মিথ্যা এবং মিলকরণ, এই 4টা টপিক তোমাদের 10 মার্ক। 10 মার্কে তুমি কিভাবে ভালো করবে, ঠিক আছে। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি কত বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছো। আমি যদি বলি কত বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছো, এখন বলতে পারো স্যার আপনি পড়াচ্ছেন বহু নির্বাচনী শূন্যস্থান পূরণ, আমার এখানে
সংক্ষিপ্ত প্রশ্নের কি কাজ? সংক্ষিপ্ত প্রশ্নে যত বেশি তুমি পড়বা, তোমার বইটা তত বেশি পড়া হবে, তত বেশি টপিক তুমি পড়বা, তত বেশি শূন্যস্থান, বহু নির্বাচনী বা সত্য মিথ্যা তুমি জানতে পারবা। এছাড়া অন্য কোনো অপশন তোমার হাতে নাই। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তারপর আমি এটা বুঝাই। আচ্ছা বলো তো, পানি বিশুদ্ধকরণের পদ্ধতি কয়টা? যারা ফেসবুকে আছো কমেন্ট করো, যারা জুমে আছো তারা মুখে বলতে পারো। তিনটা, একজন কমেন্ট করেছে তিনটা। আচ্ছা ঠিক আছে, আরো কমেন্ট হচ্ছে, তোমরা মুখে বলতে পারো, সমস্যা নেই। চারটা, কে চারটা বললা? চারটা কি কি বলো তো? আরিফা, কি লিখছে মন্না কবির? মন্না কবির আপনি আবার কমেন্ট করুন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়া হলো ছাঁকন, ছিটানো, ফোটানো আর রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। জি, যারা তিনটা বলছো তারা কি রাসায়নিক বিক্রিয়া ভুল করছো, তাই না? রাসায়নিক যে পদ্ধতি সেটা মনে নেই, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারছো, পার্থক্যটা বোঝা গেছে? তোমাদের অনেকেই কমেন্ট করেছো তিনটি, একজন মনে হয় পাঁচটাও করছে, না পাঁচটা না চারটাই লিখছে। ঠিক আছে, আর প্রথমে কয়েকজন লিখছিল তিনটা। ঠিক আছে, তো এইখানেই পার্থক্য। তুমি যত ভালো এটা বুঝতে পারবে, তখন তোমার এমসিকিউ হোক বা শূন্যস্থান পূরণ হোক বা সত্য মিথ্যা হোক অথবা মিলকরণ হোক, সেইখানে তোমার অপশনটা ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। ঠিক আছে, আসো এইটার জন্য আমি কিছু সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। সাজেশন বলতে পারো, ঠিক আছে? বইয়ের প্রতিটি লাইন, এটার মধ্যে কোনো স্টার নেই। কেন নেই? কারণ বইয়ের প্রতিটি লাইন তোমার সব মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমরা যতই বলি না কেন, আমরা মানুষ, আমাদের পুরা প্রত্যেকটা বইয়ের, আমরা টোটাল 5টা বইয়ের পরীক্ষা দিব। ঠিক আছে, 5টা বইয়ের প্রত্যেকটা লাইন মনে রাখা সম্ভব কারো পক্ষে? সম্ভব না। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে একটু দেখো, তোমাদের বিজ্ঞান বইয়ের জন্য, এটা বিজ্ঞান বইয়ের জন্য, কোন বইয়ের জন্য? বিজ্ঞান বইয়ের জন্য কি দেয়া আছে তোমাদের? কিছু টপিকে দেখবে, প্রত্যেকটা টপিকে লাল কালি দিয়ে কিছু ওয়ার্ড লেখা আছে, যেগুলি তোমাদের পড়তে হবে। কথাটা কি ক্লিয়ার? না স্যার, কেন না? ফাহিম না? ফাহিম না স্যার, কেন? তুমি কি কথা শুনতে পাচ্ছ না নাকি? ওর ফাহিম লেখা অন্য ফন্টে। আচ্ছা, একটু খেয়াল করো, বিজ্ঞানে লাল কালির যে টপিকগুলি এবং বোল্ড করে কিছু ওয়ার্ড লেখা আছে, বোল্ড করে কিছু ওয়ার্ড লেখা আছে। ঠিক আছে, সেই ওয়ার্ডগুলি বা সেই ওয়ার্ডের রিলেভেন্টে যে প্রশ্নগুলি হয়, সেই প্রশ্নগুলি তোমাদের জানতে হবে এবং সেই প্রশ্নগুলি তোমাদের উত্তরের জন্য খুবই কাজে লাগবে। এই 10 মার্কের জন্য এর বিকল্প আমি কোনো কিছু সাধারণত দেখি না। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আসো আমরা একটু পরেরটায়। আচ্ছা, আমি যে দাগাচ্ছি এগুলি কি ওদের থাকবে পরে? আচ্ছা, একটু খেয়াল করো, সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা শূন্যস্থান বহু নির্বাচনী আমি তোমাদের বুঝাইতে পারছি। বহু নির্বাচনী নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কিভাবে লিখবা বা কি করবা? আচ্ছা, নাই। শূন্যস্থান নিয়ে কারো কোনো কথা আছে? আচ্ছা, শূন্যস্থান নিয়ে আমার একটু কথা আছে। কি কথা? শূন্যস্থানের ক্ষেত্রে তোমরা যে কাজটা করো, শূন্যস্থানে তোমরা অনেক সময় উত্তর লিখে চলে আসো। হ্যাঁ, এটা অনেক সময় সমস্যা হয় না। এইটা 5 এর ক্লাস, হ্যাঁ এটা বৃত্তি পরীক্ষার ক্লাস। তোমরা যারা 6 এ চলে আসছো তাদের জন্য ক্লাস।
তোমাদের 6 যারা এখন পড়তেছো তাদের বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, সেটা আনফরচুনেটলি এই মাসে শিফট হইছে, তাই তোমাদের এই ক্লাসটা এখন হচ্ছে। আচ্ছা, শূন্যস্থানে তোমরা কি করো, অনেক সময় একটা ওয়ার্ড লিখে চলে আসো। যেমন বিজ্ঞানে যদি আমি বলি যে কোনটা নিয়ে কথা বলতে পারি, বিজ্ঞান বলো বা সমাজ বলো, সমাজে পলাশির যুদ্ধ কত সালে হয়, মানে বা পলাশির সাথে যুদ্ধ হয়েছিল ড্যাশ সালে, ঠিক আছে, আমরা অনেক সময় 1757 লিখে চলে আসি, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে শূন্যস্থানের ক্ষেত্রে সুন্দর করে লাইনটি উঠিয়ে তোমার উত্তরটা আলাদা করে, মানে উত্তরটা যেই শূন্যস্থানে থাকে শূন্যস্থানে লিখা। তারপরেও যদি পরীক্ষার গাইডে, মানে পরীক্ষার ইয়েতে প্রশ্নে যদি এটা লেখা না থাকে তাহলে তোমরা শুধু উত্তরও লিখতে পারবে, ঠিক আছে। স্যার বইয়ে কিছু লাইন ডার্ক ব্লু দিয়ে বোল্ড করা, সেগুলি কি ইম্পর্টেন্ট? ডার্ক ব্লু কোন লাইন আমাকে এক দুইটা বলো, তুমি মুখে বলো, আমি বলে দিচ্ছি তুমি কোন লাইনের কথা বলতেছো। ডার্ক ব্লু তো অনেকগুলি আছে, টপিকের নাম থাকে বা পিকচার শেয়ার করে দাও স্যার, আমি বলে দিচ্ছি। সময় কম, সময় যথেষ্ট আছে, একটু ধৈর্য ধরো। তোমাদের গাইডলাইনটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা পরীক্ষার হলে গিয়ে এইখানে সবচেয়ে বেশি ভুল করে আসো, ঠিক আছে। আচ্ছা, সত্য মিথ্যার ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে জিনিসটা, লাইনটা সুন্দর করে উঠাতে হবে, ঠিক আছে। তোমরা অনেক সময় কি করো, 3 ক 2 ক, ঠিক আছে, সত্য লিখে চলে আসো, ঠিক আছে। এটা ঠিক ভুল বলতেছি না, দুইটাই হয়। অনেক সময় এটা সময় থাকে না, আমরা এটা করে আসি, ঠিক আছে। তো ঠিক আছে, কিন্তু সিস্টেমটা হচ্ছে সত্য মিথ্যা লেখার সিস্টেমটা হচ্ছে লাইনটা সুন্দর করে উঠাবে, তার পাশে নীলকালি দিয়ে বা উত্তর লিখে সত্য বা মিথ্যা লিখতে হবে। আরেকটা জিনিস দেখো, অনেক সময় তোমাদের পরীক্ষার হলে বলে দিতে পারে শুদ্ধতা যাচাই করো, সত্য মিথ্যা নির্ণয় করো এবং শুদ্ধতা যাচাই করো। ওএমআর শীট পূরণ করে একটু দেখায় দিন। আচ্ছা ঠিক আছে, ওএমআর শীট তোমার কি এমসিকিউ এর পাশের ওএমআর শীট নাকি তোমার যে ফ্রন্ট পেজের ওএমআর শীট আছে সেটার কথা বলতেছো? আচ্ছা, শুদ্ধ মিথ্যা যাচাই করতে বললে লাইনটা সত্য কি হবে, কি লিখলে সত্য হবে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি কোনটার কথা বলা যায়, বাংলাদেশের নৃগোষ্ঠী, যদি আমরা এটা কথাটা বলতে পারি, বাংলাদেশের নৃগোষ্ঠী নিয়ে কোনো একটা প্রশ্ন আসবে, সেটা বাংলাদেশের নৃগোষ্ঠী হচ্ছে ধরো কি বলা হয়, মারায়তং, মানে এত জায়গার নাম হয়ে গেল, নৃগোষ্ঠী ছাড়া তোমাদের ধরো পানিচক্রের কোনো একটা কথা মিথ্যা বলা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার পানিচক্রের কোন কথাটা বললে সেটা সত্যি হবে, সেটা জি মিথ্যাটা সত্য কি, হ্যাঁ। আর ওটা কি এমসিকিউ এর, হ্যাঁ এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যদি দেখতে চাও আমি একটু পিছনে ফিরে দেখাচ্ছি। এই যে দেখো তোমাদের এমসিকিউ, ধরো এটা 5 নাম্বার প্রশ্ন, তোমার হচ্ছে 5-এর বি হবে সত্য, 5-এর বি নাম্বারটা হবে সত্য, তখন তুমি কি করবা, 5-এর বি যদি সত্যি হয় সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে সুন্দর করে, এই যে দেখো আমি যদি দেখাই, এটা সুন্দর করে ভরাট করে দেয়া। বুঝতে পারছো? দেখো তো, দেখা যায়। ওএমআর ফর্ম ও এমসিকিউ, হ্যাঁ এই যে ওএমআর ফর্ম স্যার ছবি রেখে দিছি, তোমাদের সমস্যা হয় তাই। বোর করা বলতে কিছু প্রশ্ন লেখা, লাইক কিভাবে পানি দূষণ করা যায়, এরকম প্রশ্নগুলি কি, হ্যাঁ এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন চলে আসবে, ঠিক আছে, অনেক প্রশ্ন চলে আসবে। জুমে কিভাবে অ্যাড হবো, তুমি জুমে হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডকে বলো, লিংক দিয়ে দিবে ও, বা ওর এখানে লিংকটা দেওয়া যাবে, কমেন্টে লিংক দিতে গেলে তো ঝামেলা।
সমস্যা নেই, ইংরেজ সবাই জেনে যাবে। তুমি কমেন্ট করতে পারো, আর তোমার কোনো ফ্রেন্ড থাকলে জুমে জয়েন হয়ে যাও, ওকে বলে ও লিংক দিয়ে দিবে। এমসিকিউটা কি বুঝতে পেরেছো সবাই? স্যার ওইখানে কি ক খ দেয়া থাকবে নাকি এবিসিডি? ক খ দেয়া থাকুক, এবিসিডি দেয়া থাকুক, কথা একই। এ মানে ক, বি মানে খ, যেটাই দেয়া থাকুক না কেন সেটা একই হবে। কথা বুঝাইতে পারছি? ঠিক আছে, তোমার যদি উত্তর গ হয় তাহলে তুমি সি তে তাকাবে। এই যে আচ্ছা, এখানে একটু সতর্কতা, ঠিক আছে, তোমাদের একটু সতর্কতা করে দিই। অনেকে তোমরা এটা করো, দেখো বিটা ঢাইকা দিছো, এই ওএমআরটা কি ঠিক হইছে? আবার অনেকে অনেকে করো এই সিটা হচ্ছে এইভাবে ভরো, এটাও কি হইছে? দেখো তো 50 নাম্বার আর 51 নাম্বারটা একটু খেয়াল করো তো সবাই, 50 নাম্বার এবং 51 নাম্বারটা খেয়াল করো, দেখো তো দুইটা কি ঠিক আছে? সরি, 51 আর 52 নাম্বারটা একটু দেখো তো ঠিক আছে না? কেন না? কারণ এই দুইটাতে তোমরা কোনোটাতেই মার্ক পাবে না। ঠিক আছে, সুন্দর করে বৃত্তটাকে একদম চারিপাশ থেকে ভরাট করে দিতে হবে, ঠিক আছে, যাতে বাইরেও কালি না যায় খুব বেশি এবং ভিতরেটাও পুরোটা ফিল হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি পরেরটা চলে যাই, আমাদের প্রশ্ন আছে অনেক। সত্য মিথ্যা নিয়ে বললাম, তারপরে আসবে হচ্ছে মিলকরণ। ঠিক আছে, মিলকরণটা তোমাদের ক্ষেত্রে একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে, কারণ অনেক সময় মিলকরণটা পুরো সম্পূর্ণ বাক্য থাকবে। ছবি কি পাঠাইছো? এটা তোমাদের ওয়েমার, এটা রোল রোল টোল এগুলি ফিল আপ করার জন্য। তোমার রোল নাম্বার, তুমি কতগুলি উত্তর অতিরিক্ত নিয়েছো, বিষয় কোডটা কত, 1 2 3 4, যেমন আমার বিজ্ঞানের জন্য যদি হয় 4, ঠিক আছে, রোল নাম্বার যেটা দিবে এটা এটা ফিল আপ করার কি তোমার জন্য শুধু কাজ। এটা কি ছবিটার সামনে দেওয়া যাবে? নোটে থেকে হবে। হ্যাঁ, একটু দেন, আমি এটা একটু পরে দেখাচ্ছি তোমাদের, এটা একটু পরে দেন। আচ্ছা, একটু খেয়াল করো, মিলকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট। মিলকরণে তোমাদের কি কি সমস্যা হয়? ঠিক আছে, মিলকরণটা মেইনলি দুই ভাবে আসে। ঠিক আছে, মিলকরণটা কয় ভাবে আসে? দুই ভাবে। সম্পূর্ণ প্রশ্ন মানে সম্পূর্ণ একটা বাক্যও থাকতে পারে অথবা বাক্যাংশও থাকতে পারে। সমস্যাটা হয় যখন বাক্যাংশ থাকে। ঠিক আছে, সমস্যাটা কখন হয়? যখন বাক্যাংশ থাকে। আমি তোমাদের উদাহরণটা বাক্যাংশ দিয়েই দিব। আর এর ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যের ক্ষেত্রে কেমন হবে সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, মিনিট। আচ্ছা, ঠিক আছে, বাক্যাংশটা কিভাবে আমরা করব একটু দেখো। বা আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ক কলাম আর একটা হচ্ছে খ কলাম। ঠিক আছে, ক কলামে কিছু ওয়ার্ড থাকবে, ধরো আমি 3টা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ধরো মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ধরো নিগোষ্ঠী, কি বলা হয়, নিগোষ্ঠী, আচ্ছা নিগোষ্ঠী, আর হচ্ছে দিক দিয়ে যদি আমরা নিই ঠিক আছে, জনগণের কর্তব্য। তো এখানে যদি আমি খ কলমে দেখি, আমরা খ কলমে লিখে দিলাম ধরো হচ্ছে 1971। ঠিক আছে, জনগণের কর্তব্য কর দেয়া, মুক্তিযুদ্ধ হচ্ছে, নিগোষ্ঠী হচ্ছে গারো।
এটাই তোমাদের সমস্যা বেশি হয়, ঠিক আছে। আমি তো একটা সহজ উদাহরণ দিলাম, সেইখানে আমরা দেখো আমরা কি করি, অনেকে হচ্ছে দাগে দিয়ে চলে আসি বা এই শখটা উঠায় সুন্দর করে একটা থেকে একটা দাগ দিই না। এটা কি করলে হবে? হ্যাঁ, ডান পাশ বাম পাশ যেভাবেই থাকুক না কেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি ডান পাশ বাম পাশ, ঠিক আছে। তো তোমার এখানে যদি ক খ লেখা থাকে তখন তুমি সুন্দর করে এটা ক প্লাস গ, ঠিক আছে। যেমন তুমি যদি একের হয় তাহলে এটার ক্ষেত্রে আমার হবে কি মুক্তিযুদ্ধ, কতে আছে খতে আছে কি 1971, তাহলে ক প্লাস খ, এখানে তুমি এক নাম্বারটা সম্পূর্ণ লিখবে 1971 মুক্তিযুদ্ধ, একটা হাইফেন দিয়ে 1971। কথাটা বুঝাইতে পারছি স্যার? স্টাফিল যে ইমেজ দিছে ওইটার আমার পুরন দেখান। জি স্যার দেখাচ্ছি, একটু ওয়েট করো, সবকিছু একসাথে তো হবে না, একটু ওয়েট করো। খতে আছে তারপর হচ্ছে কি আমাদের জন্য 2 নম্বর নিগোষ্ঠী কি গারো, খতে খ প্লাস গ, খ প্লাস গ। আর বাক্য থাকলে সেটা তো খুব ভালোভাবে তোমাদের বোঝার কথা, যেমন কি রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব, তখন তোমাদের অন্য পাশে অন্য একটা জিনিস দেয়া থাকবে, ঠিক আছে। সময় মতো কর পরিশোধ করা, বা হচ্ছে কি বলা হয় যত্রতত্র ময়লা না ফেলা, ঠিক আছে, সচেতন হওয়া, এগুলি যখন থাকবে তখন তুমি সুন্দর করে এটার সাথে ওইটা লিখে দিবে, ঠিক আছে। সম্পূর্ণ ক অথবা খ লিখে যেটা থাকবে সেটা তুমি লিখে দিবে। কথা বুঝাইতে পারছি? এটা মিলকরণের সময় প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, সংক্ষিপ্ত প্রশ্ন যাওয়ার আগ পর্যন্ত তোমাদের প্রশ্নে যে ইনস্ট্রাকশন দেয়া থাকবে ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের কোন পর্যন্ত যাওয়ার আগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন যাওয়ার আগে আমাদের ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে দেখো টোটাল 3টা অংশ আছে, ঠিক আছে। একটা এই প্রথম অংশ আমি একটু দাগ দিয়ে দেখাই দিই তোমাদের জন্য। হ্যাঁ, কালো রঙের কলম ছাড়া অন্য কলম ব্যবহার করা যাবে, আর মিলকরণের সময় তুলে নিতে হবে। কি দেখতে পাচ্ছ না? ছবি ক্লিয়ার না? হ্যাঁ, ছবিটা যে দিয়েছে ছবিটা একটু ঝাপসা। এখন কি ক্লিয়ার হয়েছে দেখো তো? গুগলে যেতে পারেন একটু। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের এটাই হবে না, বুঝতে পারছি। ওয়েট করো, আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি। ওকে, এটা না? হ্যাঁ, জেল কালি ব্যবহার করা যাবে। প্রশ্নের ধরন আমি দেখাইছি। জাইসা, হ্যাঁ স্যার এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের যেটা দেখতে হবে এটা একটু খেয়াল করো। এখানে দেখো টোটাল 3টা পার্ট আছে, এই একটা, ঠিক আছে, এবং এটার নিচে একটা, ঠিক আছে। তোমাদের কাজ কোনটা? তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই পার্ট নিয়ে কাজ করা, শুধুমাত্র এই পার্ট নিয়ে কাজ করা। কথা বুঝাইতে পারছি? স্যার আমার শর্ট কোশ্চেন গুলো যেগুলো 2 মার্কের সেগুলি প্রবলেম আমি বুঝতে পারি না, কই লাইনে লিখবো। সামটাইমস কিছু প্রশ্ন এক লাইনে শেষ হয়ে যায়, টিচার অলওয়েজ লাইক সেজন্য আমি কনফিউজড হওয়ার কিছু নাই। আমরা একটু সময় দাও, আমরা হচ্ছে দেখাবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নের জন্য আমাদের 1 ঘন্টা 45 মিনিট সময় স্যার রাখতেছি, ঠিক আছে। তোমাদের এত সময় লাগবে না সেটাই। হ্যাঁ, আচ্ছা, এখানে ফেসবুকে কি কি বলতেছো? জি স্যার, একটু উপরে দেখেন তো। হ্যাঁ, তুমি যেটা ছবি পাঠাইছো এটাই তো, এটাই তো অন্য জায়গায় থাকবে, তোমারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, খেয়াল করো এইখানে তোমাদের, আচ্ছা রেড, আচ্ছা খেয়াল করো এখানে আমাদের যেমন আজকে আমাদের পরীক্ষা, মানে আমরা যে টপিকটা পড়তেছি এটা পরীক্ষার কোড কত? 4, তাই না? 4। তোমাদের রোল নাম্বার আমি ধরে নিলাম হচ্ছে 0001234, ঠিক আছে, র্যান্ডম ধরে নিলাম। তো তুমি এইখানে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে এই বিষয় কোডে প্রথমে পরীক্ষার প্রথমে কি করবা সেটা আগে দেখো। পরীক্ষার প্রথমে তুমি এই 4টাকে ভরাট করবা সুন্দর করে, তারপরে 0 0 0 1 2 3 4, ঠিক আছে। এটা তুমি ভরাট করবে। কথাটা বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ সবাই?
বৃত্তি পরীক্ষা কি কত সময় থাকবে? কি লিখছেন? বৃত্তি পরীক্ষা কি? বৃত্তি পরীক্ষায় কত সময় থাকবে? বৃত্তি পরীক্ষা 2.5 ঘন্টা সময় থাকবে। ভরা তোমরা যা কিছুই করবা সব কলম। পেন্সিল ইউজ করলে তোমার পেন্সিল দিয়ে মুছে ফেললা, কি করবে? কেউ একজন মুছে ফেললো, কি করবা? ঠিক আছে। তারপরে দেখো এইখানে তোমার কাজ, এখানে ধরো তোমার নাম, এখানে কার নাম আছে, ছবিটা কে পাঠাইছিলা তার নামে লিখি। নিচে নিচে নিচে, এই যে কে পাঠাইছে, আর একটু নিচে যান, না না এটা নিচে, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ জাইসা, ধরো জাইসা, ঠিক আছে। এখানে নামটা লিখে দিবা, জাইসা, ঠিক আছে। এইটা তোমাদের কাজ। এটার মধ্যে তোমাদের কাজ এইটুকুই, ঠিক আছে। পরীক্ষার প্রথমের কাজ এইটুক। এরপর তোমার যে টিচার থাকবে সে এসে সিগনেচার করবে এখানে, ঠিক আছে। ধরো এখানে কেউ এসে একজন সিগনেচার করবে, ঠিক আছে। সিগনেচার করবে, ডেট দিবে। ধরো হচ্ছে তোমার আজকে এই পরীক্ষা হবে 18 তারিখ, 18/4/26, ওনার ডেট দিবে, ওনার কাজ শেষ। এটা অনেক সময় খুলে ছিঁড়ে ফেলতে পারে, ছিঁড়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তোমরা পরীক্ষা দিতেছো এই সময় ছিঁড়ে নিয়ে যেতে পারে। এটা নিয়ে প্যানিক হয় না যে স্যার এটা ছিঁড়ে নিল কেন, বা আমাদের থেকে নিয়ে গেল কেন, আমাদের কি কিছু হবে কিনা, না এরকম কিছুই হবে না। কথাটা বুঝাইতে পারছি। এটা অনেক সময় নিয়ে যেতে পারে, অনেক পরীক্ষার হলে নিয়ে নিবে, আগেই নিয়ে নিবে। এরপরে দেখো পরীক্ষার, যদিও এটা আগে নিবে না কারণ তোমাদের অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখানে দেয়া আছে, তো এটা পরীক্ষার পরেই নিবে, ঠিক আছে। ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন, তোমরা এই 2টা পরীক্ষা দিলা, পরীক্ষায় তোমাদের 4টা প্রশ্ন, 5টা এক্সট্রা খাতা লাগলো, তখন কি করবা? এক্সট্রা খাতা কি স্যাররা দিবে না? এই জায়গায় সাল লেখা লাগবে। কোথায় সাল লেখা লাগবে? এখানে সাল লেখার কোনো অপশন নাই, তোমাদের এখানে সাল লেখা আছে, খাতার উপরেই সাল লেখা আছে, এই সাল লেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে আমাদের 5টা, তোমরা পরীক্ষা শেষে এটা সুন্দর করে 5টা লিখবে, লিখে এই 5টা ভরাট করে দিবে, ঠিক আছে। এইখানে বাংলা ইংলিশ মিলায় কেউ লিখবে না, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ইংলিশ লেখার চেষ্টা করবে, তাহলে তোমার ভুল হওয়ার চান্স কম থাকবে, ঠিক আছে। এইখানে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? সেফ থাক, বড় দরকার হলে আবার দিতে। তারপরে দেখো উত্তরপত্রের অংশ, এটা এই বক্সের ভিতরে দাগ দেওয়া যাবে না, এটাও তোমার কাজ না, এটা যেই স্যারের কাজ সেটা স্যারদের কাজ, ঠিক আছে। এখানে তুমি প্রত্যেকটা প্রশ্নে কত করে নাম্বার পাচ্ছ সেগুলি দিবে। উপরেরটা বুঝছি না, কোনটা বুঝো নাই একটু মুখে বলো। স্যার বিষয়কোড প্রশ্নে কোথায় লেখা থাকবে? বিষয়কোড তোমরা লেখা থাকা দরকার কি? বাংলা 1, ইংলিশ 2, গণিত 3, আমরা যে পরীক্ষা দিচ্ছি বাংলাদেশ বিশ্ব পরীক্ষা এটা 4, এটা তোমার এমনি মুখস্থ থাকার কথা। তারপরে তোমাদের কি বলা হয় প্রবেশপত্রে দেয়া থাকবে এবং প্রশ্নের উপরে দেয়া থাকবে। সবার উপরে কোনটা? তুমি একটু মুখে বলো, স্যারকে একটু দেখাও এই বিষয়কোডের এটা কোনটা। বেশি লাগলো। হ্যাঁ এটা কে? রোল নাম্বার, তোমার রোল নাম্বার কত সেটা তো স্যার জানেন, আমি একটা অপশনাল দিয়ে দিয়েছি তোমাদের, অপশনাল আমি বলে দিয়েছি। ধরো তোমার রোল নাম্বার হচ্ছে 002537, কথা বুঝাইতে পারছি? ওইটা কি লেখার পর লিখবো? হ্যাঁ, অতিরিক্ত উত্তরপত্র তো তুমি পরীক্ষার আগে পাবা না, অতিরিক্ত পরীক্ষা তো তুমি পরীক্ষা শেষ করার পর তুমি কয়টা নিবা সেটার উপর লাগবে। ধরো আমার লাগলো 3টা, তাহলে আমি লিখবো 3, কারো লাগলো 5টা, তখন সে কি করবে? সে কারো যদি 5টা লাগে তখন সে লিখবে 5। কথাটা বুঝতে পারছো? স্যার কালো কালির সাথে কোটেশন লিখতে নীল কালি ব্যবহার করা যাবে? স্যার কালো কালির নীল কালি কোটেশন লিখতে পারবো, সমস্যা নাই স্যার। অতিরিক্ত শীটের সংখ্যা কি আমরা ভরাট করবো? জি স্যার, আপনি ভরাট করবেন, আপনার ছাড়া কেউ ভরাট করবে না আপনার খাতা।
আপনার ভোটার করতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে সমস্যা হয়েছিল বুঝতে পারছো রোহিত? এবার বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা পরের আমাদের ক্লাসের টপিকে চলে আসি। কথা বুঝাইতে পারছি? এটা যদি হয় তাহলে আমরা ক্লাসের টপিকে চলে আসি। খেয়াল করো, আমাদের সত্য মিথ্যা মিলকরণ আমরা মোটামুটি বুঝাইতে পারছি। চলে আসো কোন প্রশ্নে? সংক্ষিপ্ত প্রশ্ন। কোন টপিকের? বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নে কথা বুঝাইতে পারছি। সবাই আনমিউট করে দেন। সবাই একটু কথা বলতে হবে এই সময়, ঠিক আছে? এই সময় যারা মুখ বন্ধ করে বসে থাকবা তাদের পরীক্ষা অলরেডি খারাপ হবে। কারণ আমরা যখন কথা না বলি বা আমরা যখন একটা কথা মানে আমরা কেউ প্রশ্ন করে আমরা যদি উত্তরটা না দিই পরীক্ষার হলেও আমাদের প্রশ্নটা দেখি ঠিকই, কিন্তু মাথায় কি হয় না, মাথায় খেলে না, প্রশ্নের উত্তর মাথায় খেলে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমস্যা। ক্লিয়ার? হ্যাঁ, এটা রেকর্ড পাবা, এটা রেকর্ডও পাবা, এটা ফেসবুক লাইভেও আছে, তুমি লাইভ থেকেও দেখতে পাবা, এটা রেকর্ডও তোমাদের দেওয়া হবে, টেনশন নিও না, ঠিক আছে? স্যার লাল নীল সবুজ কালি ব্যবহার করা নিষেধ স্যার। নীল কালি সম্পর্কে নিষেধাজ্ঞা যদি থাকে তাহলে তুমি ইউজ করতে পারবা না। লাল ইউজ করা নিষেধ, সবুজ ইউজ করা নিষেধ, সেটা আমি জানি, কিন্তু নীলেরটা আমি বলতে পারলাম না। আচ্ছা, হইতে পারে যদি বল এটা দিয়ে হচ্ছে তার প্রশ্নের উত্তর মানে আমরা মার্ক দিবে, ওরা নাকি এটা দিয়ে নাম্বার দিবে। জানি নীল কালি দিয়ে আমি জানি কোনো নাম স্যার মার্কিং করে না। তোমাদের প্রথম যে খাতা দেখে সেই প্রথম ইনভিজিলেটর দেখে লাল কালি দিয়ে, এর পরের যে ইনভিজিলেটর মানে তোমার যে পরীক্ষক খাতা দেখে সে দেখে সবুজ কালি দিয়ে, এর উপরের যে দেখে সে দেখে কি বলা হয় এটাকে, হলুদ কালি দিয়ে, ঠিক আছে? না, ও আমার ভুল করলে কি পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে? জি স্যার, প্রথমের ওএমআর মানে টপ শিটের ওএমআর যদি ভুল করে তাহলে তো তোমার রোলই ভুল আসবে। তাহলে তোমার নাম্বারটা আমি কাকে দিব বলো? আরেকজনকে দিয়ে দিই? তুমি যার রোল লিখছো তার ডাবল দিয়ে দিই, হ্যাঁ? ঠিক আছে? ওএমআর ভুল করা বিষয় কোথায় লিখছো? বিষয় লেখা লাগবে না, বিষয় কোড লিখবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি আমি আবারও বলতেছি, তোমরা পরীক্ষা যাওয়ার আগে তোমার আব্বু আম্মুকে আবারও বলবে একটা নীতিমালা দেয়া আছে, সেটা সম্পূর্ণ রূপে পড়ে যাবে। যদি সেখানে নীলকালি ইউজ নিষেধ থাকে তাহলে নীলকালি নিবে না। যদি লেখা থাকে যে নীলকালির কথা কোথাও লেখা নাই, অন্যান্য কালির কথা লেখা আছে, তখন তুমি নীলকালি ইউজ করতে পারবে। তারপরেও পরীক্ষার হলে ঢুকে স্যারকে একবার জিজ্ঞেস করে নিবে, স্যার আমরা কি নীলকালি ব্যবহার করতে পারবো কিনা। যদি বলে যে পারবা তাহলে ইউজ করে, যদি না বলে দরকার নেই, ঠিক আছে? সবার আগে নীতিমালাটা দেখে নিবা। তোমাদের একটা মোটামুটি 30 পেজের একটা নীতিমালা দিছে, তোমাদের পক্ষে এটা পড়া সম্ভব না, তোমার আব্বু অথবা আম্মুকে বলবে এটা পড়তে। কথা বুঝাইতে পারছি সবাইকে? আর তোমাদের আশেপাশে যদি আজকে আব্বু আম্মু থাকে, আব্বু আম্মুকে নিয়ে ক্লাসটা করো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে কোথায় কি করতে হবে। তাদের সাথে আমি একটু কথা বলবো পরবর্তীতে, কিন্তু তাদেরকে পাশে রেখো, হ্যাঁ? আচ্ছা, চলে আসো। জি স্যার। বিষয় কোডটি প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। বিষয় কোড প্রশ্নে দেয়া থাকবে, তোমরা যে পরীক্ষা দিবে প্রবেশপত্র দেয়া থাকার কথা। তারপর আমিও বলে দিচ্ছি, বাংলার বিষয় কোড 1, ইংলিশের 2, গণিতের 3 এবং বিজ্ঞানের 4। বৃত্তি পরীক্ষা কি ক্লাস কখন হবে? কি ক্লাস? ইংলিশ ক্লাস কালকে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। বলো, কে আর কি বলতেছিল? আর কে জানি কি বলতেছিল? ওই কি লেখছে দেখো। বৃত্তি পরীক্ষার গণিত ক্লাস কবে হবে? আজকে স্যারের ক্লাসের পরে। এটা নাই যাবো কি জানি মেসেজ দিছে। না, মার্কার ইউজ করা যাবে না। এই মার্কার ইউজ করা যাবে না, শুধু কালো কলম, ঠিক আছে? সর্বোচ্চ নীল কলম, এর বেশি কিছুই না। চিত্র আঁকার জন্য পেন্সিল, এইটুকুই। আচ্ছা, এবার চলে আসো, একটু পড়াশোনায় চলে আসো। কি আমাদের টপিক হচ্ছে বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের সবার মাইক খোলা আছে, আমরা প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমি
শুধু প্রশ্ন না, আমি এখানে আমাদের ইম্পর্টেন্ট আমার কাছে যতগুলি মনে হয়েছে আমরা সেগুলির ক্ষেত্রে আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলি বললেই মোটামুটি আশা করতেছি কমন পাবা। তারপরও তোমাদের যদি এক্সট্রা পড়তে হয় পড়বা। ঠিক আছে, এই পরীক্ষার জন্য যদি তুমি একটু বেশি পড়ো কিছু ক্ষতি নেই। ঠিক আছে, পড়াশোনার কোনো শেষ নাই, আর পড়াশোনার কোনো ক্ষতি নাই বলা যায়। ঠিক আছে, এগুলো কি ইম্পর্টেন্ট গুলো? আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দিলাম স্যার। ইম্পর্টেন্ট এগুলি পুরো বই থেকেই দেখে দেখে দেয়া লাগছে। আচ্ছা, না স্যার, ভুলে গিয়েছিলাম। বুঝি নাই, আবার বলো। ভুলে গিয়েছিলাম। প্রশ্নগুলি ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলে। আচ্ছা, এখন আবার মনে করো। আচ্ছা, আহ্নিক গতি কাকে বলে? এই যে টাইপ করছো সেই মুখে বলো। নিজকে হচ্ছে পৃথিবী ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। আচ্ছা, ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। বার্ষিক গতি কাকে বলে? পৃথিবীর নিজ কক্ষপথে বার্ষিক গতি বলে। আচ্ছা, যে পারবো বলছো সেও বলো। বুঝিনি স্যার। হ্যাঁ, তুমি বলো। মহাকাশের গতিকে বার্ষিক গতি বলে। না, মহাকাশের গতিকে বার্ষিক গতি বলে না। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। গুড। এই যে একটু শোনো, এই যে সেকেন্ডে যে বললো, একবার ঘুরে আসতে যে সময় লাগে ওটাকে বার্ষিক গতি। হ্যাঁ, এর থেকে ভালো সংখ্যাটা আগে যে দিলা। তোমার নাম কি? চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। হ্যাঁ, এটা সংখ্যাটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দিন এবং রাত কি কারণে হয়? পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়। হ্যাঁ, পৃথিবীর, শুধু উত্তর হবে পৃথিবীর আহ্নিক গতির কারণে। আচ্ছা, কে জানি বলতেছিলা যে তোমাকে স্যার বলছে যে মানে প্রশ্নটা হচ্ছে সবসময় বড় করার জন্য। প্রশ্ন বড় করার বলতে যেমন দেখো, এখন আমি যদি বলি দিন এবং রাত কি কারণে হয়, ঠিক আছে, এখন এটা আমি তোমার 3 লাইন আমি কি লিখতে বলবো বলো? এটা তো হবে দিন এবং রাত হয় আহ্নিক গতির, মানে দিন এবং রাত আহ্নিক গতির, পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়। এটা আমি তোমার আর কি ব্যাখ্যা দিব? তোমাদের এখানে কে জানি বলছিলা, কে বলছিলা একটু মানে মাইকটা খুলে বলো তো। এখানে কে জানি বলছিল একটু আগে, এটা কি বলছে বিস্তারিত? সবগুলো উত্তর দিতে হবে। হ্যাঁ, এটা তো আমি তোমাদের প্রথমেই দেখাইলাম, এটা তো না। স্যার, যদি আমি বলি যে পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে, এই আহ্নিক গতির কারণেই দিন এবং রাত হয়, তাহলে কি হবে? হ্যাঁ, এই তুমি কি নবনী বলতেছো? না স্যার, আমি আরিফা। আরিফা। আচ্ছা, নবনীকে একটু মাইকটা খুলো। তুমি বলছিলে যে স্যার শর্ট কোশ্চেন গুলি না তোমার সমস্যা হয়। নবনী আসো। নবনী, না এটা ইসরাফিল। স্যার সূর্যের দিকে বেশি আলো দেয়, সূর্য বেশি আলো বেশি আর আলো মানে কম আলো কিভাবে দিবে? পৃথিবীর ঘূর্ণায়মানের কারণে দিন ও রাত হয়। শুধু এইটুক না, তুমি যদি সুন্দর করে লিখতে হবে, তোমার যদি সুন্দর করে লিখতে হবে যে তুমি যদি ওইটা লেখো পৃথিবীর ঘূর্ণায়মানের কারণে, তখন তোমাকে হচ্ছে লিখতে হবে যে পৃথিবী ঘূর্ণায়মানের ফলে কি হয়, তোমার আহ্নিক গতি, আমরা ওটাকে আহ্নিক গতি বলি। তারপর এই আহ্নিক গতির কারণে কি হয়, না অফ করা লাগে। হ্যাঁ, আবার বলো তো তুমি। স্যার, আহ্নিক গতি যেটা, সেটা তো এক লাইনে আনসার দেওয়া হচ্ছে। এক লাইনে আনসার দিলে টিচার আহ্নিক গতি যে পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়মান গতিকে বলে। আচ্ছা, আহ্নিক গতি চারপাশে ক্রমাগত ঘুরছে, আর এটা প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক অংশে সূর্য থেকে মুখ করে থাকে এবং অপর অংশটি সূর্যের বিপরীত দিকে থাকে। যে অংশটি সূর্য থেকে মুখ করে থাকে সেই অংশটি দিন, এবং যে অংশটি সূর্যের বিপরীত দিকে থাকে সেই অংশটি রাত। বুঝতে পারছো কিভাবে প্রশ্নটাকে বড় করা যায়? স্যার। নবনী, তুমি কি ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই তোমার বড় করার
অপশন আছে। এখন তুমি কত বেশি পড়ছো সেইটাই তোমার এখন ইউটিলাইজ করার বিষয়, ঠিক আছে? তুমি কত ভালো করে পড়ছো, তুমি কতটুকু বুঝে পড়ছো, সেটা এখন ইউটিলাইজের বিষয়, ঠিক আছে? আমরা সবাই পড়ি, কম বেশি সবাই পড়াশোনা করি, কিন্তু পড়াশোনাটা বুঝে সম্পূর্ণরূপে তোমার মানে তুমি প্রশ্ন যা চাচ্ছে, পরীক্ষক যা চাচ্ছে, তুমি সেভাবে লিখতে পারতেছো কিনা সেটাও কিন্তু একটা আর্ট বা তোমার দক্ষতা। যেই দক্ষতায় থাকবে তাকেই কিন্তু বৃত্তিটা প্রদান করা হয়, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? পরের প্রশ্নটা চলে আসো। গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি, এখানে একটি আসতে পারে, দুটি আসতে পারে, বেশি থাকতে পারে, পার্থক্য কি লেখা থাকতে পারে, ঠিক আছে? গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য তোমরা লিখবা, ঠিক আছে? আমরা একটু প্রশ্নগুলি আমরা সব পড়ে যাই, তোমরা এখানে এটা তোমরা তোমাদের কাছে পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদের কাছে এটা পৌঁছায় যাবে, হ্যাঁ? আর যারা ফেসবুক থেকে দেখতেছো, এটা তোমরা তোমাদের কাছে লাইভ থাকবে, লাইভে তুমি খুব সুন্দর করেই হচ্ছে বারবার এই যে এরকম পজ থাকবে, তুমি সুন্দর করে এগুলি দেখে তুমি পড়তে পারবে, ঠিক আছে? গ্রহ নক্ষত্রের মধ্যে একটা পার্থক্য হলো গ্রহ নক্ষত্রের আচ্ছা ঠিক আছে, এত মাথা ব্যথা করতে হবে না। যে প্রশ্নটা পাবা না, দেখো যেমন যদি এই প্রশ্নটা তুমি এখন না পারতেছো, ঠিক আছে, এই প্রশ্নটা মার্ক করে রাখো যে স্যার আমি এই প্রশ্নটা পারতেছি না, এই প্রশ্নটা মার্ক করে রাখো। ঠিক আছে, এই প্রশ্নটা মার্ক করে রাখো। এই প্রশ্নটা আজকে ক্লাসটা শেষ হওয়ার পরেই এই প্রশ্নটা নিয়ে একটা স্টার দিয়ে পড়ে ফেলবা, ঠিক আছে? যারা পারতেছো না বা বুঝতে শেষ তোমাদের জন্য প্রশ্নগুলির উত্তরটা বড় হচ্ছে না, ঠিক আছে? যে প্রশ্নটার উত্তর তোমার মাথায় এখন বড় প্রশ্নের উত্তর আসতেছে না, তারা কি করো, প্রশ্নটা মার্ক করে রাখো বা প্রশ্নটার নাম লিখে রাখো, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে গ্রহ নক্ষত্র লিখে রাখো, তখন তুমি কিন্তু সব এই প্রশ্নটা দেখতে পাবে, ঠিক আছে? তখন তুমি এই প্রশ্নটা আবার উত্তর করতে পারবে। গ্যালাক্সি কাকে বলে? গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? চাঁদের দশা কি? ঠিক আছে, চাঁদের দশা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ঠিক আছে। কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম লিখো। 3টি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লিখো। বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। প্রশ্নগুলি কি বুঝাইতে পারছি আমি তোমাদের? না স্যার আনমিউট করে দেন, কথা বলো। না না সমস্যা নেই, প্রশ্ন তো ওটা উত্তর করুক। প্রশ্নটা ভালোভাবে দেখা যাচ্ছে যায় না। আচ্ছা এক মিনিট ওয়েট করো স্যার। অপারেটর, তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? স্যার একটু বড় করেন। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন বলো? পৃথিবীর অবস্থানের কারণে। পৃথিবী কোন কোন দিকে থাকে? আমাদের কাছাকাছি অবস্থানে থাকে, ঠিক আছে? কাছাকাছি অবস্থানে থাকে, সূর্য থেকে যদি পৃথিবী কাছাকাছি অবস্থানে থাকে, তাহলে সূর্যের তাপ কি পৃথিবীতে বেশি আসবে না কম আসবে? যখন পৃথিবীর উত্তর গোলার্ধ এই সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপ কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আমি বলবো, বলো। পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, সে অংশে তখন গ্রীষ্মকাল, ফলে উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ। এখানে একটু একটু থামাই তোমাদের। উত্তর গোলার্ধে তোমরা বলতেছো, আমরা উত্তর গোলার্ধে, তাই উত্তর গোলার্ধ যখন কোন পাশে সূর্যের দিকে থাকে এটা বলবা। চাঁদের দশা কাকে বলে? প্রশ্নটা কিভাবে বড় করব? চাঁদের দশা কাকে বলে বলো। আমি আজকে উত্তর দিব না, আমি উত্তর কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা ফেসবুকে ট্যাগ ক্লিয়ার না। তাদের উজ্জ্বল অংশের আকৃতির এবং পরিবর্তনশীল অবস্থাকে তাদের দশা বলে। অলরেডি 2 লাইনের উপর হয়ে গেছে। তাই বলবো, বলো। আলোচনার সময় কথা বলো না, কে উত্তর দিতেছিল উত্তরটা দাও। আবর্তনের সময় পৃথিবী থেকে মুক্ত হয়ে তাদের অংশের রূপ ভিন্ন ভিন্ন হওয়ার পরে তাদের দশার সৃষ্টি হয়। হ্যাঁ বলো, এরপর বলো।
ঠিক আছে, এগুলি ক্লিয়ার? স্যার আর কোনো প্রশ্ন কারো এটা নিয়ে? ফেসবুকে কারো কোনো প্রশ্ন? আমি স্যার পৃথিবীকে চাঁদে দৌড়াতে হলো 3,64,400 কিলোমিটার। প্রশ্ন মানে হ্যাঁ, প্রশ্ন নাকি ওর কাছে ক্লিয়ার নেই, যে প্রশ্নটা ভালোভাবে দেখা যায় না। স্যার পৃথিবী থেকে চাঁদে দৌড়াতে হলো 3,64,400 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমাদের কাছে থাকবে। এই প্রশ্নগুলি প্রত্যেকটা তোমরা ভালো মতো নিজেরা প্র্যাকটিস করবে। এছাড়াও যদি মনে হয় যে আরো কয়েকটা প্রশ্ন গাইডে আছে বা বইয়ের আরো কয়েকটা প্রশ্ন আমাদের বাকি পড়ছে, ওগুলিও তোমরা পড়বে। ঠিক আছে, আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। স্যার লাল রঙের প্রশ্নগুলো বোঝা যায় না। হ্যাঁ, লাল রঙের প্রশ্নগুলি একটু ঝাপসা হয়ে গেছে। কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম। স্যার কাছে গেলে দেখা যাবে ভালো করে। কাছে গেলে জুম করে দেন তো একটু। স্যার আমি দেখতে পাচ্ছি। মোবাইল কাছে আনলে দেখা যায়। হ্যাঁ, মোবাইলটাই। আচ্ছা, ঠিক আছে, চলে আসো আমাদের পরেরটা। ঠিক আচ্ছা, ঠিক আছে। ফাহিম শুধু না স্যার কেন লিখতেছো? পরের প্রশ্ন, 3টি খাদ্য উপাদানের নাম লিখো। আগে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বড় করার অপশন কি আগে বলো তো? 3টি খাদ্য উপাদানের নাম লিখো, এটা বড় করার। হ্যাঁ, আগে বড় করবা কিভাবে? প্রশ্নটা যদি 3 লাইনে লিখতে হয় বা 2 লাইনে লিখতে হয়, কিভাবে লিখবা? আঙ্কেল যদি কোনো কথা থাকে বলতে পারেন, কোনো সমস্যা হলে। আচ্ছা, প্রথমত খাদ্য উপাদানের কাকে বলে বা খাদ্য উপাদান কি সেটা লিখবা। কথা বুঝাইতে পারছি? তারপর 3টা খাদ্য উপাদানের নাম লিখবা। বড় হয়েছে প্রশ্ন? আর 3টা খাদ্য উপাদান, তোমরা অনেকেই 3টা খাদ্য উপাদান লেখো এইভাবে। 1 একটা খাদ্য উপাদানের নাম, 2 একটা খাদ্য উপাদানের নাম, 3 একটা খাদ্য উপাদানের নাম, এক লাইনে। কেন? তোমাদের কি খাতা দেয় না পরীক্ষার হলে? খাতা নিচে নিচে লিখি। নিচে নিচে লিখবা সুন্দর করে। ঠিক আছে, খাতাটায় 1 নাম্বার ধরো একটা আমিষ বা প্রোটিন, 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এভাবে লিখবে। কথা বুঝাইতে পারছি? সুন্দর করে লিখবে। হাতের লেখা যত সুন্দর। দেখে গেছে ক্যামেরা বেঁকে? হ্যাঁ, ক্যামেরা ঠিক করা হচ্ছে, একটু ওয়েট করো, একটু উপরে উঠবে। যদি খাদ্য উপাদানের নাম হলো আমিষ ও স্নেহ ও সরিষা। আর কি হলো? শর্করা। শর্করা। আচ্ছা, তারপরে ডেঙ্গু কিভাবে ছড়ায়, সংক্রামক রোগ কি? ঠিক আছে, সংক্রামক রোগ এটা হচ্ছে বড় প্রশ্ন। সবাই পারবো। এই সংক্রামক রোগটা গোল দাগ দিয়ে রাখো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, অথবা এমসিকিউ, যে কোনো এক জায়গায় তোমরা আশা করি তোমরা পাবা। ঠিক আছে, এইটা একটা পাবাই তোমরা। এই একটা রোগ থেকে একটা প্রশ্ন পাবো আমরা। বড় প্রশ্ন যখন দেখাবো তখন এটা বলা লাগবে না, একটু ওয়েট করো, স্যারকে বলতে দাও। ঠিক আছে, এটা তোমাদের মনে করো এই প্রশ্ন রিলেটেড এই প্রশ্নগুলি আসবেই। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি যেমন এটা একটা বিজ্ঞান, আরেকটা যে জিনিস আছে পানি চক্র। ঠিক আছে, এইসব জায়গা থেকে সবসময় প্রশ্ন আসবেই। ঠিক আছে, তারপরে দূষণ আছে, পরিবেশ দূষণের যে প্রশ্নটা আছে, পরিবেশ দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এইগুলি থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে। আমরা যখন বড় প্রশ্ন পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো আর বিভাগ করা যায় না। ঠিক আছে, এরপর হ্যাঁ, সংক্রামক রোগ কে বলতে চাইছিলা বলো তো? দাঁড়াও, তোমার আচ্ছা দাঁড়াও, এর আগে একজন ছেলে কে জানি বলতে চাইছিল, একটু বলো তো।
হ্যাঁ তুমি বলো। সংক্রামক রোগ হলো বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে অন্যজনের গায়ে ছড়িয়ে পড়ে, এদেরকে সংক্রামক রোগ বলে। ছড়িয়ে পড়ে বা সংক্রমণ হতে পারে, ঠিক আছে, তাদেরকে সংক্রামক রোগ বলে। এটা সংজ্ঞা দিলে তারপরে একটা উদাহরণ বা দুইটা উদাহরণ দিয়ে দিবা, ঠিক আছে? যেমন বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মশার কামড়ে ছড়ায় এমন দুটি রোগের নাম, কয়েকটি পানিবাহিত রোগের নাম, কুকুরের কামড়ে রোগ কিভাবে ছড়ায়, পৃথিবীর দুটি গতি, তারপরে প্রযুক্তির নাম, প্রাকৃতিক দুর্যোগের নাম। ঠিক আছে, এই প্রশ্নগুলি স্যার হচ্ছে স্কিপ করতেছি কারণ আমাদের বড় প্রশ্ন আছে। ঠিক আছে, এগুলি তোমাদের বাসায় পড়তে হবে। ঠিক আছে, আমি যে চলে যাচ্ছি এর মানে এটা না যে স্যার পড়াই নেই। ঠিক আছে, এগুলি তোমাদের এখানে অনেকগুলি প্রশ্ন আছে। এখন তোমাদের কয়টা পড়াবো, তাই না? ঠিক আছে, পরমাণু কি, অণু কি, পদার্থ কাকে বলে, তাপ সঞ্চালন কাকে বলে, শক্তি কাকে বলে, শক্তির প্রধান দুটি উৎসের নাম লিখো, জাঙ্ক ফুড কি, জাঙ্ক ফুডের নাম লিখো। পরমাণু হলো প্রতিটি অণুতে অনুচ্ছেদ ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে যাদেরকে পরমাণু বলা হয়। গুড। খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লিখো। সুষম খাদ্য কাকে বলে, আবহাওয়া কি, জলবায়ু কি, বা আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। স্যার পানি চক্রকে আঁকতে দিবে, পানি চক্র আঁকতে দিবে, সেটা বড় প্রশ্নের জন্য, এখানে না। স্যার অণুটা হচ্ছে যে কোনো পদার্থের অংশ ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এই কণাগুলোকে অণু বলে। স্যার উত্তর বলে দেন। ফেসবুকে যে লিখছো এটাকে রশিদ মিয়া, উত্তর বলতে গেলে তোমাদের 3 ঘন্টাতেও ক্লাস শেষ হবে না। এটা উত্তরটা তোমরা বাসায়, এটা আমরা দিয়ে দিয়েছি, এটা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন তোমাদের দেখো উত্তর হয়ে যাচ্ছে, বাকি প্রশ্নগুলি নিয়ে আমরা তোমাদের বাসায় এটা পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্ন আমি তোমাকে কয়টা, আমি যতটুকু উত্তর দিব ততটুকু তুমি লিখতেও পারবে না, তোমার মনেও থাকবে না। ঠিক আছে, বিজ্ঞান তো বাংলাদেশে হবে। তারপরে দেখো কি আছে, খরা কাকে বলে, বৈশ্বিক উষ্ণায়ন কি, তারপরে কি গ্রিন হাউস কি, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম, কয়েকটি খনিজ সম্পদের নাম। ঠিক আছে, বাংলাদেশের প্রধান সমস্যা কি, আদমশুমারি কি, মানুষের মৌলিক চাহিদাগুলি কি কি, জনসংখ্যার ঘনত্ব কি, খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লিখো, বৃষ্টিকালে বৃষ্টি কম হয় কেন। ফেসবুকে এটা দেওয়া যাবে না, পিপিটিটা কমেন্টে পরে লিংক করে। আচ্ছা, যারা ফেসবুকে আছো তাদের জন্য বলতেছি, তাদেরকে আমরা পরবর্তীতে এটা লিংক করে দেওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তোমরা হতাশ হয়েও না যে স্যার প্রশ্নগুলি হয়তোবা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, অনেকে হচ্ছে এটা সেভ করতে পারতেছো না বা স্ক্রিনশট নিতে পারতেছো না বা পরবর্তীতে খুঁজে পাবো না, তাদের জন্য আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, বা আমাদের পেজে আপলোড করা থাকবে, এটা একটু পেজটা ফলো রাখো, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা, খাদ্যজাল কি, পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম, পানি চক্র কি, এই পানি চক্রের কি, আচ্ছা, পানি চক্র কি, পানি চক্র কিন্তু এটা আসলে আবার এটার মধ্যে চিত্র আঁকা শুরু করো না। ঠিক আছে, এখানে পানি চক্র কি শুধু এটা লিখে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, পানি বিশুদ্ধকরণের দুটি পদ্ধতি, নিরাপদ পানি কি, 3টি পানির উৎসের নাম লিখো, এসিড বৃষ্টি কি, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম। প্রশ্ন অটক চলে গেল কেন? হ্যাঁ, কি রে, ঠিক আছে, পানির 3টি উৎসের নাম লিখো, এসিড বৃষ্টি কি, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লিখো, বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে, বায়ুর 4টি উপাদানের নাম লেখো। তোমাদের আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কি পাবা, কমন পাবা। ঠিক আছে, এবার চলে আসো বড় প্রশ্ন বিজ্ঞানে। ঠিক আছে, প্রথম টপিকটার নাম কি দিছি, আমি আলাদা টপিক ওয়াইজ প্রশ্ন দিছি তোমাদের। হ্যাঁ, টপিক ওয়াইজ কেন দিলাম, কারণ এই টপিকগুলি থেকে প্রশ্ন আসার চান্স আমার খুব বেশি। ঠিক আছে স্যার, না স্যার, কোনটা না স্যার ধরবো না, ঠিক আছে স্যার। আচ্ছা, আর কোনো এক্সট্রা কমেন্ট আছে নতুন? চাঁদের দশা না, আর কিছু নেই। হ্যাঁ স্যার, আমি স্ক্রিনশট নেওয়া লাগবে না, এটা সবাই পাবা। আচ্ছা,
দেখো দূষণ থেকে একটা প্রশ্ন আসবেই, সেটা যেই দূষণই হোক না কেন, শব্দ দূষণ হোক, বায়ু দূষণ হোক, পানি দূষণ হোক, প্রশ্ন একটা থাকবেই। বুঝাইতে পারছি? তার মধ্যে পানি দূষণটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই পানি দূষণটা দিয়ে রাখছি। পানি দূষণ কাকে বলে? পানি দূষণের 2টি 3টি 4টি কারণ যে কোনো একটা থাকবে। পানি দূষণের 3টি মানে 3 4 4টা 5টা ক্ষতিকর প্রভাব, যেটাই থাকুক না কেন প্রশ্নে কিন্তু একটু খেয়াল করো, প্রশ্নে কিন্তু এগুলি চেঞ্জ হইতে পারে, আগেই বলে দিচ্ছি। স্যার যেগুলো এখানে লাল কালি দিয়ে লেখা ওগুলো কি ইম্পর্টেন্ট? লাল কালি দিয়ে এগুলি আমাদের কাছে ইম্পর্টেন্ট, দ্যাটস আমরা লাল কালি দিয়ে দিছি। পানি দূষণ কাকে বলে? হ্যাঁ একটু খেয়াল করো, আমি এই দুইটাতে গোল দিছি কেন? 3টার জায়গায় 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, ঠিক আছে? 3টার জায়গায় 2টাও থাকতে পারে। পানি দূষণের 3টি কারণ হলো: 1, পানিতে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানা; 2, কলকারখানা রাসায়নিক দ্রব্য; 3, গৃহস্থলীর বর্জ্যের মাধ্যমে পানি দূষণ। ওকে গুড পানি দূষণ হয়। গুড। তারপরে হচ্ছে পানি দূষণের 3টা ক্ষতিকর প্রভাব হলো: 1, পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে; 2, জলজ খাদ্য শৃঙ্খলা ব্যাঘাত ঘটছে; 3, মানুষের উপর দূষণের প্রভাব পড়ছে। যেমন পানি পান করে টাইফয়েড বা ডায়রিয়া বা কলেরার মতো তোমার নাম? রোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরেরটা চলে যাই আমরা। আচ্ছা একটু খেয়াল করো, এখানে দূষণে কিন্তু স্যার ইম্পর্টেন্ট দেয়া কতটুকু? দূষণের ক্ষেত্রে পাশে দেখো কয়টা স্টার দেয়া? 3টা। তারপরে শক্তি, ঠিক আছে? শক্তির বিভিন্ন রূপ, এই প্রশ্নটা দেখো তোমাদের বইয়ে একটা ছক দেয়া আছে, ওটা পড়তে হবে, ঠিক আছে? ওইটা পরীক্ষার হলে যাওয়ার আগে একবার পড়ে যাবা। স্যার লাল প্রশ্ন বোঝা যায় না, তোমরা এটা পরবর্তীতে পাবা, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, এটা তোমাদের পরবর্তীতে দেয়া হবে, ঠিক আছে? যারা জুমে আছো তাদেরকেও দেওয়া হবে, যারা ফেসবুক আছে তাদেরকেও দেওয়া হবে, ঠিক আছে? সো এটা নিয়ে এখন প্যারা খাও না যে স্যার আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি না, স্ক্রিনশট নিতে পারতেছি না। তোমরা পড়ায় মন দাও, স্ক্রিনশট বলো বা যা বলো আমরা সেটার ব্যবস্থা স্যাররাই করে দিব, ঠিক আছে? এটা আমাদের মাথা ব্যথা, তোমাদের মাথা ব্যথা পড়া, ঠিক আছে? শক্তি হলো কোনো কাজ করে সামর্থ্য হলো শক্তি। এটা বলো, এটা কি কে পারবা বলো সব সম্পূর্ণটা, এই প্রশ্নটা। শক্তির বিভিন্ন রূপ। হ্যাঁ শক্তির বিভিন্ন রূপ: 1, বিদ্যুৎ শক্তি; 2, যান্ত্রিক শক্তি; 3, আলোক শক্তি; 4, শক্তি শক্তি; 5 শক্তি; 6 রাসায়নিক শক্তি। আচ্ছা এগুলির উদাহরণ ছিল। উদাহরণ মনে আছে কারো বইয়ে? তাপ সঞ্চালন। না তাপ সঞ্চালন ওই বইটা দেখে নিও এটা, ঠিক আছে? তাপ সঞ্চালন কি, এর পদ্ধতিগুলি কি, শক্তি রূপান্তর, এগুলি তোমাদের থাকবে। তারপরে দেখো পানি চক্র, পানি থেকে একটা আছে পানি চক্র এবং পানি বিশুদ্ধকরণ, এটাও 3 স্টার, কারণ পানির দূষণ বলো, আমি পানির দূষণটা এখানে চলে গেছে, দূষণের মধ্যে পানিটা আবার পড়ে, ঠিক আছে? পানি, পানি চক্র, পানির দূষণ, পানি বিশুদ্ধকরণ, এই 3টা থেকে একটা প্রশ্ন থাকতেই পারে, ঠিক আছে? আর পানি চক্রটা মনে হচ্ছে কি আমরা চিত্র এঁকে দিব? পানি চক্রটায় যদি পারো একটা চিত্র ছোট করে এঁকে দিবা। আমার ছবিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ছবিটা তোমরা পেন্সিল দিয়ে যতটুকু সম্ভব তাড়াতাড়ি লিখবা, ঠিক আছে? যেমন কি তোমাদের জাস্ট কাজ কি, তোমরা কি এখন পুরোপুরি বসে বসে লিখো, কি বলো এটাকে, সম্পূর্ণ লিখবা না? তোমার কাজ হচ্ছে এই যে ধরো বাষ্পীকরণ, তার থেকে কি হবে বাষ্পীকরণ, তারপর হবে ঘনীভবন। হ্যাঁ আমার চিত্রটা ফেটে গেছে স্যার, এই চিত্রটা বোঝা যাচ্ছে না, এটা আপনাদের বই যেটা আছে ওটা দেখেন, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে সূর্য, এই ঘরের জন্য ব্যাখ্যা করতে হবে, যদি লিখতে দেখা যাচ্ছে না। আচ্ছা, যে প্রক্রিয়াতে দেখাবো। অবস্থা পরবর্তী হয় পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় সংঘর্ষ। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা এদিকে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের জন্য অবস্থার পরিবর্তন হচ্ছে, সাগর নদীর পানি পরিবর্তন হচ্ছে, বাষ্পীভূত পানির উপরে সাগরকে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিরোধী তৈরিত হয়। ছোট ছোট পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে, এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত করে, তবে আবার শীত প্রধান দেশে
মাছ ফিবার মাসাই পানি কি হইছে? সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা শোষণ পানি একটু খেয়াল করো, ঘনীভবন, তারপরে হচ্ছে এদিকে বাষ্পীভবন। ঠিক আছে, এদিকে হচ্ছে পানির বৃষ্টিপাত। এদিকে যদি তুষারপাত ধরি, পরে এই পানি চিত্রণ হয় প্রজেক্ট বাড়ি স্কুলে থার্ড হয়েছে। আলহামদুলিল্লাহ। পানি দূষিত করার কাকে বলে? এই ঠিক আছে, এখন কোয়ার থেকে গিয়ে যায়। ঠিক আছে, দেখো বৃষ্টিপাত থেকে মাটিতে পানি পড়ে, মাটির থেকে পানি উদ্ভিদের কাছে যায়, সেই উদ্ভিদের পানি আবার কিসে থাকে? ধরো হচ্ছে এখানে পুকুর টুকুর থাকে, ঠিক আছে, পুকুর সমুদ্র এগুলিতে থাকে। বৃষ্টিপাতের পানি কোথায় যায়? নদীতে যায়। তুষারপাতের পানিও বা তুষারপাত থেকে এটা হয়, ঠিক আছে, মাটিতে পানি যায়, সেগুলি আবার কই যায়? নদীতে বা ইয়েতে। নদী থেকে বাষ্পীভবন, বাষ্পীভবন থেকে ঘনীভবন, ঘনীভবন থেকে আবার বৃষ্টিপাত। ঠিক আছে, এই ছকটা তোমরা যতটুকু পারো দেখায় দিবা। ঠিক আছে, এটা কেন দেখায় দিতে বললাম? কারণ এটা দেখায় দিলে তোমাদের মার্ক 6 পাওয়ার চান্স সবচেয়ে বেশি। বুঝাইতে পারছি? 6 পাওয়া সবচেয়ে বেশি। এরকম লিখে দিলে লোকে নাকি পানি দূষিতকরণ কাকে বলে সেটা আঁকতে হবে না, আঁকতে হবে না, আঁকতে হবে না, আঁকতে হবে না। কারণ আমি বলতেছি, আমি বারবার বলতেছি নদীর পানিটা নিয়ে আঁকতে হবে না, জাস্ট নাম লিখে দিবা। কথা বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের সমাজ স্যার, আমাদের সমাজ পরের প্রশ্ন কিন্তু এখনো রইছে। ঠিক আছে, হ্যাঁ সমাজ রয়েছে না? আচ্ছা, এরপরে দেখো রোগ। রোগ বলছিলাম না, সংক্রামক রোগ কি সেটার প্রতিকার অপশন ডেঙ্গুর কথাটা এখানে বলা আছে। ঠিক আছে, তারপরে পরিবেশ। পরিবেশ নিয়ে প্রশ্ন থাকতে পারে। পরিবেশ সংরক্ষণ কি, প্রয়োজনীয়তা, রীতি পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু টপিক ওয়াইজ কিভাবে পড়তে হবে সেটা আলাদা করে দিছি। ঠিক আছে, তোমরা অনেক সময় দেখা যায় সব প্রশ্নগুলো দেখা যাচ্ছে না। নিচের প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে প্রযুক্তির একটা প্রশ্ন থাকার চান্স তোমাদের 90%। ঠিক আছে, যার মধ্যে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি অথবা ইন্টারনেটটা তোমাদের থাকতে পারে। ঠিক আছে, কি হ্যাঁ, তুমি এখন কিসে ক্লাস করতেছো? কি দিয়ে ক্লাস করতেছো? ফোন দিয়ে। ফোন দিয়ে। এটা কি ইন্টারনেট ইউজ করতেছ না এখন? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, এবার আসো কোন প্রশ্নে? বাংলাদেশ ও স্যার, সব প্রশ্ন গ্রুপে কি প্রশ্নের ছবি দেওয়া হবে? হ্যাঁ, গ্রুপের প্রশ্নের ছবি দেওয়া হবে তোমাদের। চক্র আঁকা লাগবে না, রাশি চক্র আঁকা লাগবে না, চক্র বড় প্রশ্নের জন্য আঁকা লাগবে। কারণ আমাদের কি বলছে? এই দুষ্টামি কি করো? হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার, আমাদের কি কোনো কুইজ বা এক্সাম আছে? না, কুইজ আপাতত নাই, আমরা পরবর্তীতে হয়তো এটা চিন্তা করব। ঠিক আছে, তো আগে আমরা পড়া শেষ করি, তোমাদের সময় নেই। ঠিক আছে, মেইন কথা হচ্ছে সময় নেই। জি স্যার। বুঝতে পারছো? তোমাদের 15 তারিখ পরীক্ষা, আজকে 11 তারিখ। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস শেষ হইলে তোমাদের আব্বু আম্মুকে একটু রাখো, আমি কিছু কথা বলবো তার সাথে। হ্যাঁ, তোমাদের কুইজ। আচ্ছা, তুমি আসলে বইলো বা ভিডিওটা দেখায় দিও যে স্যার তোমাদের জন্য এই কথাটা বলছে। হ্যাঁ, আচ্ছা, দেখো বাংলাদেশের
প্রধান অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের মোট জাতীয় রাজনীতির অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? কুটির শিল্প কি? আহসান, হ্যাঁ বলো। প্রশ্ন স্যার 2 নম্বর প্রশ্ন হতে হবে 80 ভাগ, প্রথম প্রশ্ন হতে হবে পাট। আচ্ছা আচ্ছা, দেখো 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 এদিকে খেয়াল করো আহসান মঞ্জিল, এইগুলি আমি কি বললাম, এগুলি সবাই তোমরা বাসায় নিজে নিজে এই উত্তরগুলি দিবে। হ্যাঁ আমি রাশিই বলছি, রাশির কথা বলতেছি। ফেসবুকে আসো, চক্র আঁকা লাগবে না, চক্র আঁকা লাগবে সেটা বললাম কখন? বড় প্রশ্ন হইলে চক্র আঁকা লাগবে না, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। তারপর চক্র এঁকে টাইম ছেড়ে গেলে চক্র আঁকতে গেলে, বুঝি নাই, আবার বলো। চক্র আঁকতে গেলে টাইম শেষ হয়ে যাবে। চক্র তো আমি তোমাকে গাছপালার ছবি আঁকতে বলিনি, আমি জাস্ট জিনিসগুলির নাম লিখতে বলছি। না, আমরা আঁকতে গেলে টাইম শেষ হয়ে যাবে, সেটা বলছি। হ্যাঁ তো আমি তো সেই জন্যই বলছি শুধুমাত্র নাম লিখে সেটা দেখায় দিবা, শেষ। আর যদি ব্যাখ্যায় চিত্র ছাড়া ব্যাখ্যা বড় করতে পারো তাহলে তো আমার সমস্যা নেই। সারা সমস্যা আছে? না স্যার। ওকে। চাষাবাদের জন্য তারপরে খাবার সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? বাংলাদেশের কোন অঞ্চলে বেশি চা উৎপন্ন হয়? বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লেখো। গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন? ঠিক আছে। তারপরে নিরাপদ রাস্তা পারাপারের 3টি নিয়ম। বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি ক্ষেত্র লেখো। খাসিদের নিজস্ব ভাষার নাম কি? কত বছর পূর্বে গারোরা বাংলাদেশে এসেছিল? কোথা থেকে এসেছিল? ত্রিপুরারা কের আচ্ছা আচ্ছা, ত্রিপুরারা কের পূজা করে কেন? এছাড়া কোন দেবতার পূজা করেন তারা? জাতিসংঘের প্রধান লক্ষ্য কি? আরো 2টি উদ্দেশ্য লেখো। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের জন্য কাজ করে? পৃথিবীতে বাংলাদেশ সহ কতটি দেশ আছে? এর মধ্যে জাতিসংঘের সদস্য কতটি দেশ? এখানে দেশটা টাইপ হয় নাই। ইউনিসেফের পুরো নাম কি? এর কাজ কি? সার্ক কবে গঠিত হয়? ক্লিয়ার? আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ? 8ই মার্চ। রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য উল্লেখ করো। ঠিক আছে, 3টি কর্তব্য উল্লেখ করো। সার্কের পূর্ণরূপ লিখো। এক মিনিট, সার্কের পূর্ণরূপ ইংলিশে লিখতে হবে। হ্যাঁ এরপরে কে বলতেছিলা? আরে কার্টুন যে আঁকতেছো তো তারে কিন্তু আমি পিটাবো, তার বাসায় কমপ্লেন যাবে আজকে। ঠিক আছে, ক্লাস বাদ দিয়ে কি করতেছো? এটা কে? মুন্সি আলমগীর কবির। পড়াশোনা বাদ দিয়ে এটা। হ্যাঁ কে আর কি বলতেছিলা বলো, কি জানি বলতে নিলা না? আমি আনমিউট করে দাও। তারপরে বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে? চেয়ারটা একটু আনা লাগবে। পুরো লাগবে না। আচ্ছা এদিকে দেখো। হ্যাঁ কোন সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা। কত সালে বাংলার নবাব হন? বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবময় ঘটনা। অপারেশন সার্চলাইট কি? 25শে মার্চ রাতকে কাল রাত বলা হয় কেন? ঠিক আছে। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় কোথায় অবস্থিত এই প্রশ্ন বড় করতে হলে অবশ্যই মহাস্থানগড় কি বা কিসের জন্য সেটা মাস্ট বি লিখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক ফসল পাট। অর্থনৈতিক না অর্থকরী স্যার। বাংলা ক্লাস হবে কালকে, বাংলা ইংলিশ ক্লাস কালকে। আজকে আমার পরে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? 76-এর মন্বন্তর কি? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? ঠিক আছে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? পরশুদিন ক্লাসের কথা এখনো জানি না, কালকে ক্লাস হবে, কালকে পর্যন্ত আগে ক্লাস করো। পরশুদিন তো পরীক্ষার আগের দিন, পরীক্ষা 2 দিন আগে আমরা জানাবো তোমাদের। হ্যাঁ উত্তর অঞ্চলে মশলা, উত্তর অঞ্চলে। হ্যাঁ তারপরে কি জানি বলতে নিলাম। হ্যাঁ এখানে কি
হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কততম সেক্টর নৌপথ ছিল? নৌপথ সেক্টর কততম ছিল? 10 দশম। ঠিক আছে। তারপরে বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের উপর কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্যের নাম? কাদের উপার্জিত অর্থ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে? জেব্রা ক্রসিং ফটোগ্রাফি। হ্যাঁ স্যার, এটা কোন ক্লাসের? এটা ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার জন্য। যারা এইবার ক্লাস 6 এ আছো তাদের জন্য ক্লাসটা হচ্ছে। আচ্ছা, কাকে বলে? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? গারোদের প্রধান উৎসবের নাম কি? তিনটি মৌলিক চাহিদার নাম লিখো। বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লিখো। নদীর পার রক্ষায় কোন সংস্থা কাজ করে? আবহাওয়া কাকে বলে? অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, সরকারিভাবে কোন তারিখে রোকেয়া দিবস পালন করা হয়? ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে তো হচ্ছে পরীক্ষা দিতে গেছে, ওদের আজকে অঙ্ক মডেল টেস্ট। তো আপনার কি এই ক্লাসে কি রেকর্ডটা কি দিয়ে দিবেন? জি জি, আপনার রেকর্ড পেয়ে যাবেন। ফেসবুকে লাইভ অবস্থায় আছে, আপনার লাইভেও পেয়ে যাবেন। এরপরে এটা রেকর্ড পাবেন আপনি। আচ্ছা ঠিক আছে, কেন ও থাকলে একটু ভালো হতো। হ্যাঁ, ও তো না আমি দেখছি, তারপরে হচ্ছে ও আসলে যদি রেকর্ডটা ওরে দেখাতে পারতাম তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, আপনি ওকে রেকর্ডটা দেখাবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের টিম আছে না, আমাদের সলভ টিমের সাথে আপনি যোগাযোগ করবেন। ও কোনো সমস্যা হলে আমি আবার ওদেরকে বলবো। ঠিক আছে? জি জি ঠিক আছে আন্টি, আপনি একটু থাকবেন। আমরা এই ক্লাসটা শেষে আপনাদের জন্য কিছু করণীয় বলে দিব। হ্যাঁ, ওরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবে, ওদের জন্য কিছু এই যে এই প্রশ্নগুলির একটু আছে। আচ্ছা, একটু খেয়াল করো, এবার বড় প্রশ্ন আছো দেখো। আগে বড় প্রশ্নের ক্ষেত্রে টপিক গুলি দেখো। আগে টপিক কি কি দেয়া আছে? বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, ব্রিটিশ শাসন, আমাদের মুক্তিযুদ্ধ। কয়টা স্টার দেয়া? এইখান থেকে তোমাদের 4টা প্রশ্নের একটা অথবা 2টা প্রশ্ন থাকবে, এটা শিওর থাকো। ঠিক আছে? একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। ঠিক আছে? এর মধ্যে একটু দিবেন কি দিব? এই বড় প্রশ্নের আগে স্লাইডটা। অ্যানসার কই গেল? এই স্লাইড আপনারা পেয়ে যাবেন স্যার। স্লাইড স্ক্রিনশট তোলার দরকার নাই। হ্যাঁ, ফোনে শুধু শুধু স্টোরেজ যাবে। ঠিক আছে, দেখছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইখান থেকে দেখেন কি প্রশ্ন? পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কেন? এই পলাশীর যুদ্ধের 3টি ফলাফল, 3টি বা 4টি ফলাফল লিখো। ঠিক আছে? অথবা আরো প্রশ্ন অন্যরকম আসতে পারে, পলাশীর যুদ্ধের পরিণতি কি? এই প্রশ্নটা আসতে পারে। মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের 3টি তাৎপর্য বা গুরুত্ব। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন বা মুক্তিযুদ্ধের পটভূমি কি? এই প্রশ্নগুলি আসতে পারে। হ্যাঁ, তারপরে সিপাহী বিদ্রোহ কি, এর কারণ ও ফলাফল লিখো। ঠিক আছে? তারপরে বড় প্রশ্ন, আমাদের অর্থনীতি, কৃষি, জনসংখ্যা, জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু ও দুর্যোগ থেকে একটা প্রশ্ন থাকার চান্স 90%। হ্যাঁ, পিডিএফ কি দিয়েছে দেখেন তো, কি জানি একটা দিল না। আচ্ছা, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখানে রপ্তানি কাকে বলে? রপ্তানি বৃদ্ধি করা প্রয়োজন কেন? আমরা রপ্তানি করি এরকম 5টি প্রশ্নের নাম। আবার নিচে দেখেন আমরা আমদানি রপ্তানি করি এরকম 4টি পণ্যের নাম। এখন কি শুধু দুইটা করে লিখবো নাকি? 4টা করে লিখবো। ঠিক আছে? কালকেও ক্লাস রাশি, কালকেও ক্লাস হবে সকাল 10টা থেকে 1টা এবং পরবর্তীতে 11:30 বা 12টা থেকে আরেকটা। ওকে। তারপরে মৌলিক চাহিদা কাকে বলে? এটি পূরণ করা প্রয়োজন কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার 5টি প্রভাব লিখো। ঠিক আছে?
এই 5টি 4টি এগুলি কিন্তু চেঞ্জ হইতে পারে, খেয়াল রাখো। 5টির জায়গায় 3টা আসতে পারে, 3টার জায়গায় 5টা আসতে পারে, ঠিক আছে? 5টার জায়গায় 4টা আসতে পারে, 2টা আসতে পারে। নদী ভাঙ্গন কাকে বলে? নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় কেন? নদী ভাঙ্গনের 5টি মানবসৃষ্ট কারণ লিখো, ঠিক আছে? জলবায়ু কাকে বলে? জলবায়ু বদলে যাচ্ছে কেন? জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব লিখো। আবহাওয়া কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে কেন? 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। হ্যাঁ, বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির নাম লিখো। ভূমিকম্প সময় করণীয় কি? এখানে এই প্রশ্নটা একটু খেয়াল করো। অঞ্চল, ভূমিকম্প অঞ্চল হচ্ছে আমরা যে 3টার নাম পাইছি, ঠিক আছে? উত্তর অঞ্চল একটা, ওইটা 2 3 এভাবে, ঠিক আছে? ভূমিকম্প প্রবণ অঞ্চল 1 2 3 ওইটা। হ্যাঁ, তারপরে জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে সম্পদে রূপান্তর করা যায়? জনসংখ্যা সমস্যার সমাধান লিখো। এটা একটা ছকে আছে তোমাদের বইয়ে। হ্যাঁ, ছকটা পড়ে নিবা। তারপর মানবাধিকার, নারী পুরুষ সমতা এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য, ঠিক আছে? আরে কতবার বলবেন, কি বলছি কতবার? ও লাল প্রশ্ন, স্যার লাল প্রশ্ন আপনাদের দিয়ে দিব। আপনারা এখানের জন্য ইয়ে করেন না, কি বলা হয়, এটা বুঝতেছেন না দেখে এটা নিয়ে হচ্ছে এত প্যানিক হয়েন না। এই প্রশ্নগুলি, এই পুরাটা স্লাইড আপনাদের কাছে লিংক আকারে আপনাদের কাছে চলে যাবে। হ্যাঁ, আপনারা এখন একটু স্যারের কথার দিকে মনোযোগ দেন। স্যারের কথা শুনলেও আপনারা প্রশ্নটা বুঝতে পারবেন, ঠিক আছে? আমি তো লাল প্রশ্নগুলি পড়ে যাচ্ছি, আমি তো আর না পড়ে চলে যাচ্ছি না, ঠিক আছে? মানবাধিকার কাকে বলে? এটি প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষায় আমাদের 4টি করণীয়, ঠিক আছে? অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য। রোকেয়া সাখাওয়াত হোসেন কে ছিলেন? নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক সম্পাদিত 3টি কাজের নাম লিখো। 3টি কাজের নাম হইতে পারে, 3টি প্রতিষ্ঠানের নাম হইতে পারে, ঠিক আছে? যেটি আসুক না কেন তোমরা দিবা। হ্যাঁ, দুর্ঘটনা কি? বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন? বাড়িতে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়ার 5টি উপায়। এখানে প্রশ্নটা দুর্ঘটনা কি, দুর্ঘটনা ঘটে কেন সেই প্রশ্নটাও থাকতে পারে, দুর্ঘটনা হাত থেকে রক্ষা হওয়ার 5টি উপায় থাকতে পারে, বাড়ির জায়গায় রাস্তাঘাটও হইতে পারে, ঠিক আছে? লাস্টলি আমাদের বড় প্রশ্ন কি? গণতান্ত্রিক মনোভাব, নৃগোষ্ঠী এবং বাংলাদেশ ও বিশ্ব। আমার মনে হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন আপনাদের থাকবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার, বিরতি থাকবেন না। বিরতি না থাকলে তো ঘুমায় যাবেন আপনারা। নেন আগের স্লাইড। কতক্ষণ থাকবে ব্রেক টাইম? 15 মিনিট। কেন আরো বেশি লাগবে? আচ্ছা, দেখা যাক। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করেন। গণতান্ত্রিক মনোভাব, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, বাংলাদেশ ও বিশ্ব, ঠিক আছে? এর মধ্যে নৃগোষ্ঠীটা আর জাতিসংঘটা আমার কাছে ইম্পর্টেন্ট। গণতন্ত্রটা আসতে পারে, কারণ যেহেতু বর্তমানে কিছুদিন সরকার পরিবর্তন হয়েছে। তো গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 5টি ভালো দিক। 5টি 4টি যে কোনোটাই হইতে পারে। হ্যাঁ, ইউনেস্কো কি? এটি বাংলাদেশে কাজ করে কেন? বাংলাদেশে ইউনেস্কোর 4টি অবদান। হ্যাঁ, জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? জাতিসংঘ প্রশ্নটা এখন এত ইম্পর্টেন্ট না। জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? কেন জাতিসংঘ গঠিত হয়েছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার 5টি উদ্দেশ্য। পরিবার কাকে বলে? পরিবার বলেন স্যার। না স্যার, টোটাল মিলে পুরো বই থেকে 4টা বড় প্রশ্ন আসবে, 4টাই আপনাদের উত্তর করতে হবে, কোনো অপশন নাই। আপনাদের আবারও বলতেছি, পরীক্ষায় যাওয়ার আগে কোনো অপশন নাই, এটা মাথায় নিয়ে যাবেন, ঠিক আছে? কোনো প্রশ্নের জন্য কোনো অপশন নেই, সেটা এমসিকিউ হোক আর সিকিউ হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, বড় প্রশ্ন হোক, ঠিক আছে? স্যার ম্যাথ কি করাবেন না? ম্যাথ স্যার আসতেছেন এটার পরে। স্যারের ক্লাস ভালো লাগতেছে না? ইয়েস স্যার। তাহলে ম্যাথ ক্লাস তো পাবেনই। ভালো লাগছে। আচ্ছা, শোনেন, আমার ক্লাস ভালো লাগুক না লাগুক, মেইন কথা হচ্ছে আপনারা ভালো রেজাল্ট করেন, ঠিক আছে? বৃত্তি পান, ঠিক আছে? আমি চাই যে আমরা এখানে যারা ক্লাস করতেছি সবাই বৃত্তি পাই, তাহলে স্যার বেশি খুশি হব, ঠিক আছে?
তাহলে স্যাররা সবাই অবশ্যই তাহলে স্যাররা মিলে হচ্ছে আবার সেলিব্রেশন করব, দরকার হলে আমরা অফিসে এসে সেলিব্রেশন করবো, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। বাংলাদেশের 3টি নৃগোষ্ঠীর নাম, ভাষা, সমাজ ব্যবস্থা ও উৎসবের নাম লিখো। হ্যাঁ, ঠিক আছে। এই আপনাদের ক্লাস ছিল এগুলি থেকে। এই হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম, স্যারের নাম হচ্ছে জিসান, ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য আপনারা একটু 2 মিনিট বসেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো? আমার একটু কথা আছে। বলেন স্যার। আমার একটু দরকারি, স্কুলে যেতে হবে। গণিত ক্লাসে আমি একটু দেরিতে ঢুকতে পারি। আপনি গণিত ক্লাসে দেরিতে ঢুকতে পারেন, সমস্যা নেই। গণিত ক্লাসের রেকর্ড দেয়া থাকবে, আপনি সেটা করে নিন। হ্যাঁ, রেকর্ড কি আজকে হবে? রেকর্ড আজকেই দেয়া হবে। আচ্ছা, আচ্ছা, রাশি কালকে ক্লাস 10টা থেকেই সেম টাইম। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জন্য যে কথাগুলি সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের আব্বু আম্মু থাকলে সেগুলি তাদেরকেও পাশে রাখেন, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে আপনাদের জীবনের প্রথম একটা গুরুত্বপূর্ণ শর্ট, মানে ছোট, আপনারা অনেক ছোট, ঠিক আছে? আপনারা অনেক ছোট, আপনাদের জীবনের প্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। হ্যাঁ, আপনাদের পিএসসি ছিল না, পিএসসি আপনারা দেন নাই, যে পরীক্ষা ফিল করবেন, পরীক্ষাটা কি, পরীক্ষাটা সেটা আপনারা ফিল করতে পারেন। হ্যাঁ, এই পরীক্ষাটায় আপনাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সময় মতো সবকিছু গুছায়া লেখা, ঠিক আছে? সময়টা 2.5 ঘন্টা, খুব বেশি না। আপনাদের এই 2টা সাবজেক্টের ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা পরীক্ষা মানে সাবজেক্টের জন্য 1 ঘন্টা সময় রাখবেন। 50 মার্কের জন্য 60 মিনিট। কথা বুঝাইতে পারছি? দেখো তো, ঠিক আছে। কি বলে এটাকে, 1 ঘন্টা। 1 ঘন্টা এখন আমাদের কাজ কি কি? আমাদের টোটাল টপিক হচ্ছে 4টা। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ফেসবুকে প্রশ্ন কম নেন মানে? না, আপনার প্রশ্ন আমি উত্তর পড়তেছি স্যার, আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে আসতেছে, তো আমি এখানে প্রশ্নের উত্তর দেখতেছি স্যার। রাশি, আপনাকে বলতেছি। হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখেছি, আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে। এখন আপনার প্রশ্নটা আমি চলে যাওয়ার পরের প্রশ্ন আসতেছে, তো তাই আপনারটা বলা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, এখানে আমাদের যে বিষয়টা 1 ঘন্টা সময় নিব, সেগুলির মধ্যে আমাদের 10 মার্ক, 10 মার্কের জন্য 10 মিনিট সময়, এর বেশি সময় নাই, ঠিক আছে? বা সর্বোচ্চ আমরা সেই সময়টা নিতে পারবো 12 মিনিট। কয় মিনিট? আনমিউট নোরা। 12 মিনিট, ঠিক আছে। তারপরে আপনাদের কাজ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 8টা, 3 8 24 মিনিট সময় দিবেন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? কত মিনিট হলো? 12 আর কি বলা হয়, 12 মিনিট আর 24 মিনিট, কয় মিনিট হইলো? 36 মিনিট। 36 মিনিট। আর 24 মার্কের জন্য 24 মিনিট। আমি আরেকটু এক্সটেন্ড করে দিই, 4টা প্রশ্ন আপনি কি বলা হয় 24 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করে ধরতে পারেন, সব মিলায় 7.5 মিনিট, 30 মিনিট, ঠিক আছে? কয় মিনিট? 30 মিনিট। কয় মিনিট হইলো? 66 মিনিট বা 1 ঘন্টা 6 মিনিট, ঠিক আছে? 2টা সাবজেক্ট 1 ঘন্টা 6 মিনিট করে কত হবে? 2 ঘন্টা 12 মিনিট। 2 ঘন্টা ঠিক 15 মিনিটের মধ্যে আপনারা লেখা শেষ করবেন। লাস্ট 15 মিনিট আপনারা কেউ প্রশ্ন লিখবেন না, আগেই বলতেছি। হ্যাঁ, কারণ লাস্ট 15 মিনিটে প্রশ্ন লিখবেন, প্রশ্নটার মান খুবই খারাপ হবে, খুবই বাজে হবে। হ্যাঁ, আপনারা ওই 15 মিনিট প্রশ্নের উত্তরগুলি আবার রিভিশন দিবেন, কি প্রশ্ন লিখলেন, প্রশ্নটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় বহু নির্বাচনী প্রশ্ন আমরা ভুল করে আসছি। হ্যাঁ, সেটা দেখি না আমরা, না দেখলে কি নাম্বারটা পাবেন? তাহলে সেই প্রশ্নটা আবার দেখবেন। কথা বুঝাইতে পারছি?
তারপরে হচ্ছে সেটা করে তারপরে হচ্ছে আপনি কি করবেন, এটা হচ্ছে লাস্ট 15 মিনিটে আপনি ওই প্রশ্নটা দেখবেন, সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখবেন, সংক্ষিপ্ত প্রশ্ন যদি কোনোটা ভুল করেন সেটা যাতে ঠিক করতে পারেন। হ্যাঁ, এই 15 মিনিটে আপনারা প্রশ্নটা খাতাটা কয়বার রিভিশন দিবেন? 3 বার। প্রথমবার যখন রিভিশন দিবেন একবারে খেয়াল রাখবেন প্রত্যেকটা দাড়ি কমা পর্যন্ত চেক করবেন। কি বলছি? দাড়ি কমা পর্যন্ত চেক করবেন। সময় নেবেন 8 মিনিট। কয় মিনিট? 7 থেকে 8 মিনিট। কয় মিনিট হইলো? 2 ঘন্টা 15 মিনিট আর 7 মিনিট ধরেন 22 মিনিট, তাই না? 2 নম্বর রিভিশন, আপনার কোনোটা কিছু ভুল হয়েছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, ঠিক আছে? আবার সেই ক্ষেত্রে আপনার সময় নেবেন 5 মিনিট। কত মিনিট হইলো? তাহলে কত মিনিট হইলো? ঠিক আছে, তাহলে কত মিনিট হলো? 2 ঘন্টা 22 মিনিট আর 5 মিনিট 27 মিনিট, 2 ঘন্টা 27 মিনিট। আরো 3 মিনিটে লাস্ট আরেকবার প্রশ্ন পুরাটা খাতা চেক করবেন। কথা বুঝাইতে পারছি? আপনারা পরীক্ষার হলে যারা আগে শেষ করতে পারেন তারা আরো আগে শেষ করবেন, 2 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন, কেননা রিভিশন দেওয়াটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর হাতের লেখা, বিশেষ করে ছেলেরা হাতের লেখা যাদের খারাপ আছে, হাতের লেখা সুন্দর করে লিখে আসবা। ঠিক আছে? হাতের লেখার জন্য অনেক ইফেক্ট হয়। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই স্যার। আচ্ছা, তোমাদের আব্বু আম্মু কি আছেন? একটু ডাকো। আচ্ছা, তুমি 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 তোমার আব্বু আম্মুকে এটা দেখাইও। হ্যাঁ, লাস্টের এইটুক স্যার বলছে যে স্যার তোমাদের জন্য বলছে, একটু শোনো। হ্যাঁ, আচ্ছা। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা, আশা করি আপনি আমার শুনতে পাচ্ছেন। না, রাশি একদিনে 2টা পরীক্ষা না, একদিনে একটা করে পরীক্ষা। হ্যাঁ, আপনাদের বাচ্চাদের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সামনে। আশা করি যতটুকু তাদের সহযোগিতা হয় সেটুকু করার চেষ্টা করেছি। এখন আপনাদের কাজটা অনেক একটু বেশি এবং গুরুত্বপূর্ণ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আপনাদের এখানে একটু এখন ওদেরকে সময় দিতে হবে। ওদের আর সময় আছে হচ্ছে 3-4 দিন। 15 তারিখ পরীক্ষা, আজকে কালকে 12 তারিখ, 13-14 তারিখ। ওদেরকে প্রত্যেক দিন বাসায় যে প্রশ্নগুলি ওরা পড়ে সেগুলি একটু কষ্ট করে সময় করে হইলো আপনারা এটা ধরবেন। ঠিক আছে? তা না হলে ওরা প্রশ্নগুলি ঠিক মতো মনে রাখতে পারবে না। হ্যাঁ, প্রথমত এটা ওদেরকে সম্পূর্ণ গাইড করা। ওরা যেহেতু বাসায়, ওরা অনেক ছোট, ওদেরকে গাইড করার পুরো দায়িত্বটা আপনাদের। আমরা চেষ্টা করি এখানে ওদেরকে পড়াশোনার গাইডটা করে দেওয়ার জন্য, কিন্তু ওভারঅল গাইড ওটা আপনাদেরই একটু করতে হবে। এবং আপনারা এই সময়ের জন্য ওদের হাতের লেখা ওদেরকে একটু, বিশেষ করে আপনাদের এখন যেহেতু পরীক্ষার একদম লাস্ট মুহূর্তে আমরা চলে আসছি, এখন পুরো পরীক্ষা দেওয়ানো সম্ভব না। ঠিক আছে? তাই প্রতিদিন জাস্ট হচ্ছে 5টা এমসিকিউ, 5টা শূন্যস্থান, 2টা থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা বড় প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে লিখতে দিবেন। ঠিক আছে? সময় একটু প্রয়োজন ব্যয় হলেও এই কাজটা আপনারা করবেন। এতে কি হবে, তখন ওদের হাতের লেখার স্পিডটা বাড়বে। ঠিক আছে? ওদের পরীক্ষা দেওয়ার কথা ছিল 5-এ যখন যদি ওরা পরীক্ষা দিত, ওরা যদি 5-এ ফাইনাল পরীক্ষার সাথে সাথে পরীক্ষা দিত, তখন এটা দরকার ছিল না। কিন্তু ওরা 6-এ চলে আসছে, ওদের অনেক পুরনো পড়ে অনেক কিছু ওরা ভুলে গেছে। ওদের এই ভুলে যাওয়া থেকে যাতে আমরা বের করে আনতে পারি। ঠিক আছে? ওদেরকে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে হলেও এই কাজটা করার। ঠিক আছে? 5টা এমসিকিউ আমাদের যেগুলো বই থেকে বের করা খুব কঠিন কিছু না। 5টা এমসিকিউ, 5টা শূন্যস্থান, একদিন শূন্যস্থান দিবেন, একদিন সত্য মিথ্যা দিবেন, একদিন হচ্ছে মিলকরণ দিবেন। ঠিক আছে? 3 দিনই আছে। তারপর হচ্ছে
একটা তিনটা থেকে 5টা শর্ট প্রশ্ন দিবেন, আর হচ্ছে একটা বড় প্রশ্ন দিবেন। ঠিক আছে, আশা করি আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক, আন্টি আঙ্কেল আপনাদেরও এবং আমাদের সন্তানদের বাচ্চাদেরও, যাতে বৃত্তির পরীক্ষা ভালো হয় এবং তারা বৃত্তি পায়, সে দোয়া করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার রাশি, তোমার কি কোনো প্রশ্ন আছে? তুমি ফেসবুকে আছো, তুমি আমাকে শুনতে পারলে বলো। তোমার একদিনে 2টা পরীক্ষা হবে না, হ্যাঁ? স্যার আরেকটা ক্লাস কখন শুরু হবে? আরেকটা ক্লাস কিছুক্ষণ পরেই শুরু হবে, তোমাদের 12টার দিকে, 12টায় ধরে রাখো, হ্যাঁ? স্যার আমরা কি ক্লাস লিভ করবো এখন? হ্যাঁ, তোমরা ক্লাস লিভ করতে পারো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একদিনে 2টা পরীক্ষা হবে না, একদিনে 2টা ভাজের, আর একদিনে 2টা পরীক্ষা হবে না। শুধু বিজ্ঞান ও সমাজ একই সাথে পরীক্ষা হবে, এটা একটাই সাবজেক্ট, হ্যাঁ? একটা সাবজেক্ট হিসেবে 100 মার্কের পরীক্ষা হবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।